বলার চেষ্টা করব। আর সবার শেষে যে তোমাদের কিছু কোশ্চেন নেওয়ার চেষ্টা করব যাতে এট লিস্ট কি অবস্থা ওভারঅল ১ম ২ টা গল্প এবং শেষে যে কথাটা বলতে চাই, সব মিলে ৩ টা জিনিস বুঝতে পারছো কিনা সেটা বোঝা যাবে। তবে তার আগে একটু যদি বোঝার চেষ্টা করি এখানে নন সিএসসি ডিপার্টমেন্টের কে আছে যদি একটু হাত তোলো? যারা সিএসসি তে পড়াশোনা করো না, এই টাইপের মানুষজন কে? কেউ কি আছে নন সিএসসি থেকে? একজন, আচ্ছা, একজন আছে। তুমি কোন ডিপার্টমেন্টের? ল। আচ্ছা। তোমার প্রোগ্রামিং এর ব্যাপারে ইন্টারেস্ট কোত্থেকে আসলো? বসে বলো, বসে বলো। সমস্যা নেই। হ্যাঁ, হ্যাঁ। Thank you ভাইয়া। I was just starting here, Department of Law for University of Golden State। আচ্ছা। বেসিক্যালি আমার ফ্রেন্ড হচ্ছে আমাকে শেয়ার করছিল হুম, আমরা এই ব্যাপারে। হুম। তো আমি বেসিক্যালি ইন্টারেস্টেড ছিলাম এই জন্য HTML বা জাভাস্ক্রিপ্ট যে ব্যাপারগুলো আমরা ছিল আমি ফিউচার আমার AI বেসড কোনো প্রজেক্ট করার বা হচ্ছে যে ব্র্যান্ডিং এর ব্যাপারে ইন্টারেস্ট আছে। তো আমি চিন্তা করলাম যে ওই ব্যাপারগুলোতে যেহেতু আমি যাচ্ছি আজকে একটা রিসেন্ট ফাইল হচ্ছে টাইম ক্লাস স্টোরি একটা খাবার আমার ফিউচারে কাজে দিবে। ওইটার উপর বেসড করে আর বিশেষ করে হচ্ছে কোম্পানির মতো নিয়ে আসা সেগুলোটা একসাথে আমি এই জিনিসটাতে আজকে আসার ইন্টারেস্টটা আমার যে যে আচ্ছা, অবস্থা। আচ্ছা, ঠিক আছে। ধন্যবাদ। আচ্ছা, মানে ওর কথাটা খুবই আমার কাছে ইন্টারেস্টিং লাগছে এই কারণে। কারণটা হচ্ছে প্রথমত ও যেহেতু নন সিএসসি থেকে আসছে এবং হয়তোবা ওর বন্ধুর সাথে এখানে একসাথে আসছে যে আ মানে একসাথে একটা ইভেন্টের ভিতরে যাচ্ছে বা এই টাইপের একটা বিষয়। বাট এটা ছাড়া ওর কাছে মোটামুটি একটা ক্লিয়ার এক্সপেকটেশন আছে যে ও HTML CSS থেকে ফিউচারে হয়তোবা এআই মেশিন লার্নিং নিয়ে যদি কখনো শেখার চেষ্টা করে তখন এটা হয়তোবা ওকে একটু হইলেও হেল্প করবে বা এই টাইপের একটা বিষয়। কিন্তু একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে আমরা হয়তোবা এই যে কম্পিউটার সায়েন্সের সাবজেক্টের ভিতরে ভর্তি হইছি বাট অনেকে হয়তোবা সঠিকভাবে জানি না যে কেন কম্পিউটার সায়েন্সে ভর্তি হইলাম বা আসলে এই সাবজেক্টের ভিতরে ঢুকে আলটিমেটলি ঘটনাটা কি ঘটতেছে। তো আমি আজকে এই ইউনিভার্সিটিতে যখন আসলাম, আসার পরে মোটামুটি গাড়িতে থাকা অবস্থায় আমার মনে হচ্ছিল যে আমাকে একটু রেস্টরুমে যাইতে হবে বা একটু ওয়াশরুমে যাইতে হবে। তো আমি চিন্তা করলাম যে ৬ তলায় উঠবো। ন্যাচারালি ৬ তলায় ওঠার পরে হয়তোবা ওয়াশরুম থাকবে এবং সেখানে যেয়েই আমি হয়তোবা বলবো। এবং ৬ তলা পর্যন্ত পায়ে হেঁটে আমি যখন উঠলাম, উঠার পরে আমি যখন জিজ্ঞাসা করলাম এখানে ওয়াশরুম আছে কিনা? তো আমাকে বলল, "ভাই ওয়াশরুম তো ২ তলায় অথবা ৪ তলায় আছে।" তো তখন আমি তো একটু আবার বিপদে পড়ে গেলাম যে ৬ তলা পর্যন্ত উঠছি। আবার ৪ তলায় যাবো, যেয়ে আবার করব। তো আবার চিন্তা করলাম আচ্ছা ঠিক আছে যাই, কি আছে জীবনে। তো আবার নিচে নামলাম, নিচে যেয়ে ওয়াশরুমে গেলাম, তারপরে আবার উপরে উঠলাম। এবং ওয়াশরুমে যাওয়ার পরে আমার মাথায় আসলো যে আল্টিমেটলি এই ঘটনাটার সাথে বাংলাদেশে এখন সবচেয়ে জনপ্রিয় সাবজেক্ট হচ্ছে কম্পিউটার সায়েন্স। তো এই কম্পিউটার সায়েন্সের একটা খুব বড় সম্পর্ক আছে। আমরা যেটা করি, আমরা মোটামুটি যখন গ্রাউন্ড ফ্লোরে ছিলাম তখন থেকেই কিন্তু মোটামুটি জানি যে আমার লাইফে আমি ৪ বছর ধরে গ্র্যাজুয়েশনে পড়াশোনা করব। এরপরে আমি একটা চাকরি-বাকরি করা দরকার। কারণ সবাই আসলে এরকম না যে সবাই Google, Microsoft বা এই টাইপের বড় কোম্পানি বানাইতে চায়। তবে মেজরিটি পিপল হয়তোবা 95% পিপল পড়াশোনা করার একটা কারণ থাকে যে সে চাকরি-বাকরি করবে, এরপরে সে টাকা-পয়সা ইনকাম করবে বা এই টাইপের একটা জিনিস। তা আমি কিন্তু গ্রাউন্ড ফ্লোরে থাকা অবস্থাতেই জানি যে আমার এক্সপেকটেশনটা কি। মানে আমি যখন আমার এইচএসসি পরীক্ষা শেষ হয়ে গেছে তখন থেকে মোটামুটি জানি যে আমি এই যে ৪ বছর পড়াশোনা করব, আল্টিমেটলি আমাকে কোথায় যাইতে হবে বা ঘটনাটা কি। তো পরবর্তীতে যে ঘটনাটা ঘটে, আহ, আমার এন্ড গোলটা কি সেটা রিজনেবলি আমি জানি বাট ওইটা নিয়ে কারোর সাথে কথাও বলি না। যেমন আমি গ্রাউন্ড ফ্লোরে থাকা অবস্থাতে এই যে তোমাদের ১-২ জন আমার সাথে ছিলা, আমি হয়তো জিজ্ঞাসা করতে পারতাম যে ভাই ওয়াশরুম আছে কিনা? ৬ তলায় গেলে কি ওয়াশরুম পাবো নাকি আমাকে এখান থেকেই কাজটা সেরে উপরে উঠতে হবে? সো তাইলে কিন্তু আমার জন্য অনেকখানি সহজ হয়ে যেত। তা না করে আমি যেটা করলাম ৬ তলায় উঠলাম, আবার আমি ২ টা ফ্লোর নিচে নামলাম, আবার উপরে উঠলাম এবং তোমরা যখন কম্পিউটার সায়েন্সে ভর্তি হও, তোমরা ৪ বছর ধরে পড়াশোনা করো। এর পরবর্তী যে তুমি খোঁজা শুরু করো যে আমি কোত্থেকে একটা স্কিল ডেভেলপ করব। তাইলে ৪ বছর সময় ধরে তুমি আসলে করলাটা কি? এখন তুমি আমাকে বলতে পারো যে ভাইয়া ৪ বছর ধরে আমি একটা সার্টিফিকেট নিচ্ছি এবং সেই সার্টিফিকেট দিয়ে আমি চাকরি-বাকরির জন্য এপ্লাই করব বা এই টাইপের একটা বিষয়। বাট খুবই দুঃখজনক ঘটনা হচ্ছে কম্পিউটার সায়েন্সে কিন্তু সার্টিফিকেটটা প্রয়োজন আছে, অবশ্যই প্রয়োজন আছে। তবে সেটা একটা ফর্মালিটির মতো করে প্রয়োজন আছে। এখন সার্টিফিকেট আবার অনেক সময় কাজে লাগে এইভাবে যে ধরো তোমার রেজাল্টটা অনেক ভালো। রেজাল্ট অনেক ভালো বলতে হয়তোবা সিজিপিএ মানে 3.75 বা তারও উপরে বা ৪ এর কাছাকাছি বা এই টাইপের একটা জিনিস। আবার এট দ্য সেম টাইম ইউনিভার্সিটি স্পেসিফিক ভাবে কিন্তু সিজিপিও ম্যাটার করে। কারণ কেউ যখন একটা খুবই নামকরা বিশ্ববিদ্যালয়ে পড়ে
সেখানে যদি তার সিজিপিএ 3.5 ও থাকে এবং মোটামুটি রিক্রুটাররা কম বেশি জানে যে কোন ইউনিভার্সিটিতে সিজিপিএ বা রেজাল্টটা কিভাবে হয়, সো সেইটার উপর ডিপেন্ড করে সে কিন্তু বুঝে যে কম সিজিপিএ হইলে তার কি অবস্থা, বেশি সিজিপিএ হইলে কি অবস্থা। ইনফ্যাক্ট বেশি সিজিপিএ হইলেও অনেক সময় কোম্পানিগুলো হায়ার করতে পারে না। এটা একটা বড় কারণ হচ্ছে অনেক সময় যেটা দেখা যায় সেটা হচ্ছে যে মানুষজন বুঝে না বুঝে মুখস্থ করে তার সিজিপিএ খুব ভালো করে ফেলে। কারণ একাডেমিক পড়াশোনা কিন্তু একটা নির্দিষ্ট সিলেবাসের মধ্যে হয়। এখন সেই সিলেবাসটা সে যদি কোনোভাবে মুখস্থ করে ফেলে বা ওভার অ্যান্ড ওভার প্র্যাকটিস করতে করতে এমন একটা জায়গায় চলে যায়, পরবর্তীতে কিন্তু তার দেখা যায় যে ওই রেজাল্ট খুবই ভালো হয়ে যায়। কিন্তু সে যে আসলে কি বুঝছে না বুঝছে বা ওখান থেকে কতটুকু শিখছে, এইটার আল্টিমেটলি রিফ্লেকশন থাকে না এবং কোম্পানিগুলো পরবর্তীতে দেখা যায় যে তাকে আর কিন্তু হায়ার করতে পারে না। সো ওই শুধুমাত্র সিজিপি এর উপর ডিপেন্ড করে যদি কেউ কম্পিউটার সায়েন্সে তুমি চিন্তা ভাবনা করো যে তুমি হচ্ছে একটা চাকরি বাকরি বা ফাইনালি ক্যারিয়ার পর্যন্ত যাবা, তাহলে আসলে একটা খুবই জটিল সমস্যা তৈরি হবে আরকি। এবং বাংলাদেশে ধরো এটা আমার কাছে মনে হয় যে বাংলাদেশে না ওয়ার্ল্ড ওয়াইড একটা খুবই চমৎকার জিনিস আছে। সেটা হচ্ছে ধরো যেকোনো কিছু একটা যখন ঘটে, ফর এক্সাম্পল তোমাদের এখানে হয়তোবা একটা জিনিস আছে, সেটা হচ্ছে আছে কিনা আমি খেয়াল করি নাই এখনো। দেখবা যে অটো রিক্সা বলে একটা জিনিস আছে। তো অটো রিক্সা মিনস হইতেছে ধরো রিক্সার পিছনে একটা মোটর লাগাই ফেলে এবং সেটা ধরো এর পরবর্তীতে চলতে থাকে। এখন মূল প্রবলেমটা হচ্ছে তুমি যখন রিক্সার ভিতরে এরকম পাওয়ারফুল একটা মোটর বা এই টাইপের জিনিসপত্র দাও, পরবর্তীতে এটা ব্রেকিং সিস্টেমটা যদি ভালো না হয়, এর পরবর্তীতে দেখা যায় যে সিরিয়াস রকম অ্যাক্সিডেন্ট তৈরি হয় এবং অটোরিকশা যদি ধরো হাইওয়েতে বা মেইন রোডে উঠে যায়, তখন আরো জটিল সমস্যা তৈরি হয় এবং এই সমস্যার খুবই ক্লাসিক এক্সাম্পল ধরো ঢাকা শহরে দেখা যায়। কারণ ঢাকার ভিতরে প্রচুর পরিমাণে অটোরিকশা এবং অটোরিকশার জন্য কন্টিনিউয়াসলি দেখা যায় যে প্রত্যেক দিন বা প্রত্যেক ঘন্টায় ছোটখাটো অ্যাক্সিডেন্ট কম বেশি ঘটতেই থাকে। এখন অটোরিকশার যে প্রবলেম এটা কিন্তু কম বেশি ধরো সবাই জানে এবং এটার পিছনে মোটর লাগাইলে যে প্রবলেম হবে এটাও সবাই জানে। কিন্তু ওভার দ্য টাইম বিগত ৩-৪ বছর ধরে এই পুরা জিনিসটাকে অল্প, অল্প করে সহ্য করছে। মানুষজন ধরো কিছু, কিছু সময় অটোরিকশা তুলে দিছে। বলছে না অটোরিকশা চালানো ঠিক না, অটোরিকশা ভালো না এটা সেটা। কিন্তু ওভার দ্য টাইম গত ৪ থেকে ৫ বছরের মতো সময় এত পরিমাণে অটোরিকশা হয়ে গেছে এবং এখন ধরো অটোরিকশার চার্জিং স্টেশন তৈরি হয়ে গেছে টেসলা চার্জিং স্টেশনের মতো এবং পুরো একটা ইন্ডাস্ট্রি তৈরি হয়ে গেছে। এখন এরকম একটা সিচুয়েশনে গভর্নমেন্ট যদি চায় যে অটোরিকশা বন্ধ করে দিবে, আসলে অটোরিকশা বন্ধ করতে পারবে না। কারণ এত পরিমাণ মানুষ এটার ভিতরে ইনভলভ হয়ে গেছে, তুমি অটোরিকশা গুলো কি করবা? এটা তো তুমি ফেলে দিতে পারবে না। বা এত পরিমাণ ব্যাটারি তুমি কি করবা? কারণ অটোরিকশার জন্য যে ব্যাটারি গুলো তৈরি করা হয়েছে, সেই ব্যাটারি গুলো তো পার্টিকুলারলি অটোরিকশার জন্যই তৈরি করছে। এই ব্যাটারি তো নিয়ে তুমি অন্য একটা জায়গার ভিতরে ইউটিলাইজ করতে গেলে সেটা একটা ভালো রকমের লসের ভিতর দিয়ে যাইতে হবে। কারণ ওটাকে মডিফাই করে তারপরে ওই অন্য একটা ডিভাইসের ভিতরে যে ব্যাটারিটা ইউটিলাইজ করবে সেটার সাথে একটা কানেকশন আছে। সো এটার সাথে ধরো কম্পিউটার সায়েন্সের একটা ভালো কানেকশন আছে। কানেকশনটা কোন জায়গাটাতে? ধরো গত মোটামুটি তুমি ৮-১০ বছরের মতো সময় ধরে যদি জিজ্ঞাসা করো যে কোন সাবজেক্টটা পড়বো? তো সবাই ধরো একবারে বলে যে কম্পিউটার সায়েন্সে পড়তে হবে। এন্ড কম্পিউটার সায়েন্সে পড়ে আল্টিমেটলি কই যাবো, কি হবে না হবে এগুলা নিয়ে কারো কোনো মাথা ব্যাথা নেই। সবার ধারণা যে কম্পিউটার সায়েন্সে ভর্তি হইলে কোনো না কোনো একটা রাস্তা বের হয়ে যাবে এবং আ চাকরি-বাকরি কোনো না কোনো একটা ভাবে হয়তোবা হয়েই যাবে আরকি। আচ্ছা, থ্যাংক তো তো এটা যখন আল্টিমেটলি চিন্তা ভাবনা করে মানুষজন বুঝে না বুঝে এটার ভিতরে ঢুকে যাচ্ছে এবং এটাই একটা নরমালাইজ হয়ে যাচ্ছে যে যেকোনো একটা সাবজেক্টে পড়া যাবে না, রেদার আমাকে কম্পিউটার সায়েন্সে ভর্তি হইতে হবে কারণ কম্পিউটার সায়েন্সে ভর্তি হইলে হয়তো বা কোনো একটা চাকরি বাকরি হবে এবং ওভার দ্য টাইম এটাই বাংলাদেশের একটা জাতীয় সাবজেক্ট হিসেবে পরিচিত হয়ে যাচ্ছে। বাট আলটিমেটলি এটা থেকে কি হবে না হবে এটা নিয়ে আমাদের কারোর কোনো জানা বোঝার কোনো আগ্রহ ইন্টারেস্ট কোনো কিছু নাই। এবং রাইট এট দিস মোমেন্ট আমার কাছে মনে হয় যে কম্পিউটার সায়েন্স সবচেয়ে ডেঞ্জারাস একটা সাবজেক্ট। কম্পিউটার সায়েন্সে পড়ার আগে কোনো একটা মানুষকে মিনিমাম হইলেও ৩ মাস ধরে চিন্তা করা উচিত যে কম্পিউটার সায়েন্সে আমি পড়বো কিনা। এটা একটা বড় কারণ হচ্ছে মানে কম্পিউটার সায়েন্স এমন একটা সাবজেক্ট, ধরো এটা প্রত্যেকটা সেকেন্ডে, সেকেন্ডে চেঞ্জ হয়। প্রত্যেকদিন এটাতে নতুন, নতুন আপডেট আসতে থাকে এবং এত ফাস্টার চেঞ্জ হয় এরকম একটা সাবজেক্টের ভিতরে যদি তুমি ভর্তি হও বা ঢুকো, তোমার জন্য অনেক বেশি রিস্কি। এটা একটা কারণ হচ্ছে ওই গতির সাথে তাল মিলায় তোমার নিজেকেও চেঞ্জ করতে হবে। এখন তুমি যদি ওই গতির সাথে মিলায় তাল মিলায় চেঞ্জ করতে না পারো তাহলে এই সাবজেক্টে পড়ে তুমি আলটিমেটলি বিপদে পড়বে এবং তুমি ৪ বছর ৫ বছর পরে তুমি হয়তোবা এখান থেকে বের হয়ে যাবা। ৩-৪ বছর পরে চাকরি-বাকরি পাবা না অ্যান্ড দেন তুমি বলবা কি যে, "এই কম্পিউটার সায়েন্স এর ভিতরে কেন পড়ছি? এই বুদ্ধি আমারে কে দিছিল? এর থেকে আমি যদি ক্ষেত খামারে কাজ করতাম তাইলে মনে হয় ভালো করতাম। কারণ এই সাবজেক্টটা পড়ে তো আমি সবচেয়ে বেশি বিপদে পড়ছি।" এটা একটা সবচেয়ে বড় কারণ হচ্ছে তুমি যদি কম্পিউটার সায়েন্স এ পড়ো
এবং পরবর্তীতে তুমি এই রিলেটেড সাবজেক্টে চাকরি বাকরি বা এই রিলেটেড ডিপার্টমেন্টে কাজ কাম না করে তুমি একটা জেনেরিক জায়গায় চলে যাও। ধরো তুমি এরপরে চিন্তা করলে যে আমার তো কম্পিউটার সায়েন্স হচ্ছে না, সো আমি একটা এমবিএ করি, এমবিএ করে পরবর্তীতে আমি কোনো একটা বিজনেস লাইনে বা ওই টাইপের জায়গাগুলোর ভিতরে ঢুকে যাই। ওই জায়গাগুলোতে ঢুকলে কন্টিনিউয়াসলি মানুষজন তোমাকে কোশ্চেন করতে থাকবে যে ভাই এই কম্পিউটার সায়েন্সে পড়ে এখানে কি করতে আসছেন, বা ওইদিকে কেন চাকরি হয় নাই, বা এখানে কেন কাজ করতেছেন, এবং তুমি একটা এক প্রকার মানসিক অশান্তির ভিতর দিয়ে তোমাকে যাইতে হবে। সো কম্পিউটার সায়েন্সে ভর্তি যেহেতু তোমরা হয়ে গেছো এবং এখানে যেহেতু আজকে আসছো বা বসে আছো, তো আশা করি যে এটলিস্ট আমি কিছু ইনফরমেশন শেয়ার করার চেষ্টা করি যেগুলো দিয়ে মোটামুটি তুমি হ্যাঁ, তোমার একটু চিন্তা ভাবনা করতে সহজ হবে। আসলে কোনো ধরো কম্পিউটার সায়েন্সে কোনো চিট কোড বা ওই টাইপের কোনো কিছু নাই। কম্পিউটার সায়েন্স না, কোনো কিছুতে আসলে কোনো চিট কোড নাই আরকি। তোমাকে আল্টিমেটলি যে কাজটা করতে হবে প্রচুর পরিমাণে চোখ কান খোলা রেখে কাজটা চালাই যেতে হবে। তো চোখ কান খোলা রেখে কাজ চালানো বলতে যেটা বোঝানোর চেষ্টা করতেছি, ধরো তুমি একটা সাবজেক্টে ভর্তি হইলা, তোমার একটু খোঁজ খবর নেওয়া দরকার যে এখান থেকে আমার চাকরি বাকরি কোন দিকে হবে, কোন কোম্পানিগুলোতে আমি যাইতে পারি। তোমার কাছে মনে হইতে পারে যে এটা ৪ বছরের পড়াশোনা শেষ করার পরে আমি তারপরে যাব। কিন্তু ৪ বছর পরে যেয়ে তুমি কিন্তু যদি খোঁজখবর নেওয়া শুরু করো, পরবর্তীতে তুমি এমন কিছু ইনফরমেশন ডিসকভার করবা, তোমার কাছে মনে হবে যে এই জিনিসটা আমার প্রিপারেশন নিতে আরো ১ বছর সময় লাগবে। তো তখন কি তুমি আবার ১ বছর ধরে প্রিপারেশন নিবা? তার মানে কি তুমি সব মিলায় ৫ বছর ধরে প্রিপারেশন নিয়ে তারপর চাকরি-বাকরি পর্যন্ত যাবা? তখন কিন্তু তোমার জন্য খুবই জটিল সিচুয়েশন তৈরি হবে। সো ওই জায়গাটাতে তোমার যে কাজটা করা দরকার, এখন আরেকটা জিনিস আমি একটু সাথে বলে নেই যে প্রচুর মানুষ কম্পিউটার সায়েন্সে ভর্তি হচ্ছে, এটা কোনোভাবে কোনো খারাপ জিনিস না। এটা এক প্রকার ভালো জিনিস। এটা একটা কারণ হচ্ছে আপকামিং ডেজ এ পুরো পৃথিবী যেই দিকে আগাচ্ছে, সেখানে ধরো প্রচুর পরিমাণে টেকনোলজিক্যাল রেভলিউশন হচ্ছে। প্রত্যেকটা জায়গার ভিতরে এখন টেকনোলজিক্যাল রেভলিউশন হচ্ছে। স্টার্টিং ফ্রম মেডিকেল প্রফেশন থেকে শুরু করে তুমি বিজনেসে বলো বা যেকোনো জায়গাতে এআই, মেশিন লার্নিং বা প্রত্যেকটা বিজনেস এখন হেভিলি টেকনোলজির উপর ডিপেন্ডেন্ট। সো আল্টিমেটলি প্রত্যেকটা জায়গার ভিতরে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজির একটা প্রয়োজনীয়তা আছে। তো সেই জায়গাটা থেকে যদি তুমি চিন্তা করো, তাইলে প্রচুর পরিমাণে টেকনোলজি প্রফেশনাল তোমার প্রয়োজন হবে। তো ন্যাচারালি অনেক কাজকামের সুযোগ তৈরি হবে। এট দ্য সেম টাইম কাজকামের জায়গাগুলো অনেক বেশি কম্পিটিটিভ হবে। সো কম্পিটিটিভ হবে মিনস হচ্ছে ধরো আ মানুষের এক্সপেকটেশন অনেক হাই থাকবে। মানে কোম্পানিগুলো কোন একটা মানুষকে হায়ার করার আগে ধরো অনেক বেশি এক্সপেকটেশন সেট করবে। ধরো তুমি যদি চিন্তা করে দেখো, আগে একটা ৫ বছর আগে যদি তুমি কোন একটা ইন্টার্ন হায়ারিং এর ক্ষেত্রে যেই ধরনের রিকোয়ারমেন্ট দেওয়া থাকতো, এখন কমপ্লিটলি চেঞ্জ। এবং তোমার দেখে মনে হতে পারে যে এটা তো একটা পুরা জুনিয়র ডেভেলপারের এক্সপেকটেশন সেট করে বসে আছে। কিন্তু আসলে ওভার দ্য টাইম এই ঘটনাই ঘটতে থাকবে। যত দিন সামনে আগায় যাবে, তত যেকোনো কিছু শুরু করার বা স্ট্যান্ডার্ডটা অনেক বেশি হাই হয়ে যাবে। সো স্ট্যান্ডার্ড হাই হয়ে গেলে ন্যাচারালি যেটা হবে যে তোমার অনেক বেশি জিনিসপত্র শিখে সামনের দিকে আগানো প্রয়োজনীয়তা পড়বে। আচ্ছা, তো ব্যাক টু দ্য মেইন পয়েন্ট, যে কম্পিউটার সায়েন্সে যেহেতু ভর্তি হয়ে গেছে, এখন তো তোমার একটু খোঁজ খবর নেওয়া দরকার। খোঁজ খবর নেওয়ার খুব সহজ একটা উপায় হচ্ছে, আচ্ছা তোমরা যারা কষ্ট করে দাঁড়ায় আছো তোমরা বসে যাও। এখানে কেউ, আমার কাছে মনে হয় যে এরা সবাই খুবই ভদ্র মানুষ। কেউ ডিস্টার্ব করতেছে না, বসে যাও। তুমিও বসো। হ্যাঁ, বসে বসে যাও, সমস্যা নেই। পরে ছবি তুলো। আচ্ছা, কষ্ট করে তুমি বসে যাও, এখানে সামনেই বসো। বসো, বসো। আরে না, কোনো সমস্যা নেই। বসো, এক জায়গায় বসলেই হবে। হ্যাঁ, তুমিও বসো। এই যে তুমিও বসো। হ্যাঁ, বসে, বসে কথা শোনো। পাহারা দেওয়ার কোনো কিছু নেই। তোমাদেরকে কেন পাহারা দিতে হবে? তোমরা কি ছোট বাচ্চা শিশু যে পাহারা দিতে হবে? আচ্ছা, তো যাই হোক, ব্যাক টু দ্য মেইন পয়েন্ট। সো তুমি যেহেতু ভর্তি হয়ে গেছো, তোমার এখন যে কাজটা করা দরকার, যে তুমি মোটামুটি খোঁজ খবর নেওয়া দরকার যে তুমি কোন জায়গাটাতে চাকরি করবা, এবং এখান থেকে আল্টিমেটলি ৪ বছর পরে কোন ধরনের কোম্পানিতে তুমি ঢুকবা, এবং সফটওয়্যার কোম্পানিতে কি ধরনের কাজকাম হয়, এবং তোমার সেখানে যাওয়ার জন্য কি ধরনের যোগ্যতার প্রয়োজন হয়, কোন ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এর এখন মার্কেটে হয়তোবা ডিমান্ড আছে, তুমি কোন টেকনোলজিটা শিখলে তোমার জন্য সুবিধা হবে, বা এই টাইপের একটা জিনিস। এখন তোমার কাছে মনে হইতে পারে যে ভাই কোন টেকনোলজি ভালো, কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ভালো, কোন কোম্পানিতে কি ধরনের কাজ হয়, এইটা আমি বুঝবো কিভাবে? এখন তুমি যদি এই কোশ্চেন জিজ্ঞাসা করো, তাইলে ধরো আচ্ছা এই কোশ্চেনের অ্যান্সার কি কেউ দিতে চাও কিনা? কিভাবে বুঝবা যে কোন কোম্পানি কি ধরনের কাজ করে? তারপর কি ধরনের টেকনোলজি এখন মার্কেটে খুব ভালো রকম চলতেছে, এবং যেকোনো একটা ফ্রেশার হায়ারিং এর ক্ষেত্রে কোন ধরনের টেকনোলজি একটা ভালো ডিমান্ড আছে? এটা বোঝার কি কোনো উপায় আছে? কেউ কি বলতে পারো? কে বলবা?
হ্যাঁ, মোটামুটি প্রতিটা কোম্পানি নেই এবং প্রতিটা বড় বড় কোম্পানি কিন্তু একটা সাইট আছে যে মনে করেন রবি হুম, এরপর সাহালি বা মিডিয়া ওখান থেকে আমরা ফলো করতে পারি ওখানে কিন্তু ওখানে সফটওয়্যার ডেভেলপমেন্ট দিয়ে যাদের হুম, লাগে ওরা কিন্তু প্রতিনিয়ত পাবলিশ করতে হুম, থাকে এছাড়া এখানে একটা অপশন আছে আপনার ওখান থেকে কিন্তু আপনারা কিছু দেখতে পারবেন বা যে বড় বড় কোম্পানি সিইও আছে ওরা কিন্তু বিভিন্ন জিনিস পাবলিশ করে ওরা কারেন্টলি হ্যাক করছে বা কেন হ্যাক করতেছে আর ওখানে কিন্তু মানে স্পেসিফিকলি দেখে কোনো হচ্ছে ক্রিটিক্যাল okay, তো এখান থেকে আমরা স্পষ্ট ধারণা নিতে পারি যেমন কয়েকদিন আগে আমি নিজে থেকে একটা পোস্ট করা হয়েছে যে কেন স্টেপ নেব কারণ এটা তো কন্টেন্ট কাজ করা যায় মানে এক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে মোটামুটি সবগুলো এই কাজ করতে পারবো যেটা আমার বেসিক নলেজটা ভালো তো এভাবে আমরা শিখতে পারবো right. ধন্যবাদ। আচ্ছা, তো ও যেটা বলছে মোটামুটি 80% কারেক্ট বলছে, আমি জাস্ট সাথে কিছু অ্যাড করে দিই। এই ইনফরমেশন জানার সবচেয়ে ভালো জায়গা হচ্ছে লিঙ্কডইন। তো লিঙ্কডইনের ভিতরে যদি তুমি ঢুকো, এখানে তুমি একটা প্রোফাইল ক্রিয়েট করে মোটামুটি তুমি যদি গুগলের ভিতরে যে সার্চ করো যে 50 টেকনোলজি কোম্পানি বা সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানি ইন বাংলাদেশ, ওখানে তুমি অনেকগুলো নাম পেয়ে যাবে। সেই নামগুলো ধরে ধরে তুমি লিঙ্কডইনের ভিতরে ফলো দিয়ে দিতে পারো এবং সেই কোম্পানিগুলোর পেজ গুলোতে তুমি খুব ভালো মতো অবজার্ভ করতে পারো, ওই কোম্পানিতে জুনিয়র ডেভেলপারের প্রোফাইল গুলো দেখতে পারো এবং কিভাবে প্রোফাইল খুঁজে বের করতে হয় প্রত্যেকটা জিনিস জাস্ট গুগল করলে তুমি বের করে ফেলতে পারো। এবং এই জিনিসটা তুমি যখন একটু ঘাটাঘাটি করে বের করবা, বোঝার চেষ্টা করবা, যখন যেমন ক্ষেত্র বিশেষে কি হয় যে তুমি যখন কম্পিউটার সায়েন্সে ক্লাস করতেছো বা তোমার ক্লাসের ভিতরে টিচার বারবার বলতেছে যে ডেটা স্ট্রাকচারটা ভালো মতো বুঝবো বা অ্যালগোরিদমটা ভালো মতো বুঝবো বা হয়তো বা ওয়েব ডেভেলপমেন্ট রিলেটেড কোন একটা জিনিস শেখাচ্ছে, সেখানে বলতেছে এই প্রজেক্ট একটু ভালো মতো বুঝে করো। তো সেটা করতে তোমার খুব বেশি এটা গায়ে লাগতেছে না, এটা একটা বড় কারণ হচ্ছে তুমি তো আলটিমেটলি জানো না যে এটা কোন কাজে লাগাবা। এখন যখন তুমি জেনে যাবা যে এটার ইউজ কেসটা এই জায়গাটাতে বা একটা কোম্পানিতে যাওয়ার জন্য আমার এই ইনফরমেশন গুলো বা এই নলেজ গুলো আমার খুবই খুবই প্রয়োজন, তখন কিন্তু আলটিমেটলি সেটা শেখার ব্যাপারে তোমার একটা ইন্টারেস্ট কাজ করবে। এখন তোমার যে জিনিসটা হইতেছে, তোমাকে তোমার মাথার ভিতরে একটা জিনিস ঢুকছে যে তুমি 4 বছর ধরে পড়াশোনা করবে, এরপর একটা সার্টিফিকেট পাবা এবং সেই সার্টিফিকেট দিয়ে আলটিমেটলি তুমি চাকরি বাকরি পাবা। বাট আসলে তো রিয়ালিটিতে এইভাবে কাজ করবে না। সো রিয়ালিটিতে তোমার এক্সপ্লোর করার সবচেয়ে ভালো উপায় হচ্ছে তুমি লিঙ্কডইনের ভিতরে ঢুকো, ঢুকে খুঁজে বের করার চেষ্টা করো। এবং আরো একটা ভালো জিনিস তুমি করতে পারো, তুমি লিঙ্কডইনের ভিতরে ঢুকে ফেনী ইউনিভার্সিটি থেকে যারা পাশ করে বের হয়েছে, তারা কোন কোন সফটওয়্যার কোম্পানিতে কাজ করতেছে, তোমাদের সিনিয়র বড় ভাই বা বড় আপু যারা আছে, সেগুলো তুমি ফাইন্ড আউট করে বের করার চেষ্টা করতে পারো। এবং তাদের সাথে তুমি কমিউনিকেট করার চেষ্টা করলে যে ভাইয়া এই জায়গাটাতে বা আপনি এখন যে কোম্পানিতে আছেন সেখানে আপনি কিভাবে গেলেন বা সেখানে ইন্টারভিউ প্রসেসটা কি। এবং বাংলাদেশে কিন্তু প্রত্যেকটা সফটওয়্যার কোম্পানিতে জবের ইন্টারভিউ প্রসেস ডিফারেন্ট, কারণ এক এক কোম্পানি এক এক রকম ভাবে চলে। এবং ইনফ্যাক্ট ইন্টারন্যাশনালি তুমি যদি খেয়াল করে দেখো, গুগল, মাইক্রোসফট বা ওই টাইপের বড় কোম্পানিতেও ওদের ইন্টারভিউ প্রসেস বা হায়ারিং প্রসেস ডিফারেন্ট ডিফারেন্ট। সো তুমি যদি চিন্তা করতে থাকো যে ভাই আমি একটা কোম্পানির জন্য প্রিপারেশন নিবো এন্ড দেন ওই প্রিপারেশন দিয়ে সবগুলো কোম্পানিতে কাজ হবে, জিনিসটা আসলে ওইভাবে কাজ করে না। এবং তুমি যদি চিন্তা করো যে একটা সিভি বা একটা রেজুমে দিয়েই তুমি মোটামুটি সবগুলো কোম্পানিতে অ্যাপ্লাই করবা, সেটাও আলটিমেটলি ওইভাবে তোমার কাজ করবে না। সো তোমাকে আগে বুঝতে হবে যে ওভারঅল মার্কেটের সিচুয়েশনটা কি। সো মার্কেটের সিচুয়েশন বোঝার জন্য তোমাকে কন্টিনিউয়াসলি তুমি ইনফ্যাক্ট একটা কাজ করতে পারো যে তুমি লিঙ্কডইন ব্রাউজ করার জন্য ডেইলি 1 ঘন্টা ডেডিকেটেড টাইম রেখে দিতে পারো, যে এই 1 ঘন্টা সময় আমি লিঙ্কডইন ব্রাউজ করব। এবং লিঙ্কডইন তুমি পিসি দিয়ে ব্রাউজ করতে পারো, পিসি দিয়ে ব্রাউজ করে তুমি প্রত্যেকটা কোম্পানি সম্পর্কে জানলা, বুঝলা কি অবস্থা, কোন কোন টেকনোলজি নিয়ে কাজ করতেছে, কোম্পানিগুলো কোন টেকনোলজি নিয়ে কাজ করে সেটাও কিন্তু লিঙ্কডইন পেজ থেকে বোঝা যায় এবং তাদের ওয়েবসাইটে গেলে বোঝা যায়। ওয়েবসাইটে গেলে কিভাবে বোঝা যায়, তুমি ওয়েবসাইটের ভিতরে গেলে দেখবা ব্লগ নামে একটা সেকশন থাকে অথবা কেস স্টাডি নামে একটা সেকশন থাকে। সেটার ভিতরে যদি তুমি ঢুকো, দেখবা যে ওই কোম্পানি প্রিভিয়াসলি কি কি প্রজেক্ট করছে বা কোন টেকনোলজি নিয়ে ওরা কাজ করে, এগুলো নিয়ে কিন্তু ওরা কম বেশি লেখালেখি করে। তো সেইগুলো যদি তুমি একটু দেখার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো, ইনফ্যাক্ট খুব ভালো উপায় হচ্ছে ওই কোম্পানিতে যারা জুনিয়র ডেভেলপার হিসেবে কাজ করতেছে তাদের সাথে যদি তুমি কথা বলার চেষ্টা করো। এবং কথা বলার খুব সহজ উপায় হচ্ছে তুমি ওই কোম্পানির কোন একটা কেস স্টাডি বা ব্লগ তুমি পড়ছো, সেখান থেকে একটা কোশ্চেন ফাইন্ড আউট করতে পারো। তুমি বলতে পারো যে ভাই আপনাদের এই ব্লগটা পড়ছি, সেখানে তো আপনি মেনশন করছিলেন যে রিয়াক্ট নিয়ে আপনারা কাজ করছেন। সো রিয়াক্টের ভিতরে আপনারা কি কি জিনিসপত্র নিয়ে ওই প্রজেক্টটা কমপ্লিট করছেন বা ওই প্রজেক্ট করতে যে কি ধরনের চ্যালেঞ্জেস হয়েছে সেটা যদি আমার সাথে একটু শেয়ার করতেন, আমি একটু শেখার জন্য খুবই খুবই আগ্রহী বা এই টাইপের একটা বিষয়। তখন কিন্তু ওই মানুষটার সাথে তোমার ইনস্ট্যান্ট একটা কমিউনিকেশন হবে এবং তুমি সেখান থেকে জানার একটা সুযোগ তোমার তৈরি হবে। এবং এই ওয়েতে তুমি যদি ডেইলি লিঙ্কডইন ব্রাউজ করতে থাকো এবং জানতে থাকো, বুঝতে থাকো, মোটামুটি ৩ মাসের মতো সময় তুমি এইভাবে যদি চালাও, সেখান থেকে তুমি দেখবা যে 10টা কোম্পানি তুমি ফাইন্ড আউট করে ফেলছো, যে এই 10টা কোম্পানির ওভারঅল
অ্যাক্টিভিটি দেখে তোমার কাছে মনে হয়েছে যে এই কোম্পানিগুলোতে হয়তো তুমি কাজ করতে চাও, বা এই কোম্পানিতে হয়তো বা কাজ করার মতো ক্যাপাসিটি তোমার হয়তো বা তৈরি হবে, বা এই টাইপের একটা জিনিস। সো এই 10টা কোম্পানিকে তুমি শর্টলিস্ট করে দেন তুমি যে কাজটা করো যে এই 10টা কোম্পানি সম্পর্কে আরো ডিটেইলে অ্যানালাইসিস করো। আরো ডিটেইল অ্যানালাইসিস করার সবচেয়ে ভালো উপায় হচ্ছে যে এই কোম্পানিতে মানে ওই যে জুনিয়র ডেভেলপারের কথা বলতেছি বারবার, সো জুনিয়র ডেভেলপারের সাথে যদি তুমি কথা বলার চেষ্টা করে দেখো, তাহলে সবচেয়ে ভালো উপায় এটা। কারণ হচ্ছে জুনিয়র ডেভেলপাররা ইউজুয়ালি ধরো তোমার সাথে জিনিসপত্র শেয়ার করার ব্যাপারে অনেক বেশি ইন্টারেস্টেড থাকে। আর মাত্র তার চাকরি বাকরি শুরু হয়েছে বা তার ক্যারিয়ারটা স্টার্ট করছে, সো ন্যাচারালি সে তার জবটা সম্পর্কে বা তার কোম্পানিটা সম্পর্কে অনেক বেশি সে ইনফরমেশন শেয়ার করতে চায়। তো তার কাছে তুমি জিজ্ঞাসা করলা যে ইন্টার্নশিপ পাওয়ার জন্য এখানে কি ধরনের কাজ করতে হয়। যেমন টেকনোলজি কোম্পানিতে মেজরিটি ক্ষেত্রে যেটা দেখা যায় যে মোটামুটি একটা মেজরিটি সংখ্যক হায়ারিং তুমি ইন্টারনেটে সার্কুলারই দেখতে পাবা না। হয়তোবা যেটা হবে যে ক্লোজ হায়ারিং হয়ে যায়। কোন একটা মানুষ পরিচিত ছিল এবং সে হয়তোবা অবশ্যই তোমার যোগ্যতা দিয়েই ওখানে যাইতে হয়। কিন্তু মোস্ট অফ দ্যা টাইম যেটা হয় যে তাদের একটা হায়ারিং করা দরকার। সে পরিচিত সার্কেল বা যেই পারসনটা হায়ার করতে চায় ওই কোম্পানিতে, ওই কোম্পানির যে ইঞ্জিনিয়ারিং ম্যানেজার আছে সে ফার্স্ট থিং ফার্স্ট যেটা দেখার চেষ্টা করে যে তার সে যে ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে সেই ইউনিভার্সিটির কোন জুনিয়র বা কেউ আছে কিনা যে হয়তোবা ইন্টার্নশিপ করতে চাচ্ছে বা এই টাইপের একটা জিনিস। অ্যান্ড দেন সে কিন্তু তার সার্কেলের ভিতর থেকে হায়ার করে ফেলে। সে ৩-৪ জনকে খোঁজাখুঁজি করে অ্যান্ড দেন একজনকে হয়তোবা ইন্টারভিউর জন্য ডাক দেয়। ইন্টারভিউ যদি পাস করে তাকে কিন্তু হায়ার করে ফেলে। সো তোমার কাজ হইতেছে যে ওই কানেকশন গুলো তৈরি করে ফেলা। যাতে করে তুমি খুব ইজিলি ওই কোম্পানির ইনসাইট সম্পর্কে তো জানতে পারো। এট দ্য সেম টাইম ফিউচারে যদি কোনো হায়ারিং হয় সে যেন তোমার কথাটা মাথায় রাখে বা এই টাইপের একটা জিনিস। সো LinkedIn টা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। এবং LinkedIn এর ভিতরে এই ব্রাউজ করতে থাকলে তুমি মোটামুটি বুঝে যাবা যে তোমার কোনটা শেখা উচিত, কোনটা শেখা উচিত না। তুমি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি ৩ টা শিখবা নাকি ৪ টা শিখবা নাকি একটা ভালোমতো শিখবা? এই পুরা জিনিসটা তুমি তখন প্র্যাকটিক্যালি বুঝতে পারবা। তোমার আন্ডারস্ট্যান্ডিং টা খুবই শক্তপোক্ত হবে। তো সেটার উপর ডিপেন্ড করে তুমি তোমার নিজের সিদ্ধান্ত নিতে পারো। ধরো আমি এখন তোমাদেরকে বলে দিলাম যে সবার জাভাস্ক্রিপ্ট শেখা উচিত। হয়তোবা সবার জাভাস্ক্রিপ্ট শেখা উচিত না। কারণ অনেকের ক্ষেত্রে তোমাদের মনে হইতে পারে যে তুমি জাভাটা অনেক ভালো পারো। কেউ হয়তোবা PHP টা অনেক ভালো পারো। যে যেটা ভালো পারো সেটাতে তুমি খুব ভালো মতো শেখার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো। মিনিমাম ৩ টা থেকে ৪ টা প্রজেক্ট করার চেষ্টা করো। যাতে তুমি বুঝাইতে পারো অন্য একটা মানুষকে যে আমি PHP ল্যাঙ্গুয়েজটা খুব ভালো মতো বুঝি। এবং ওই তোমার একটা প্রজেক্টের মাধ্যমে কিন্তু বোঝা যায় যে তুমি এটা ভালো মতো বুঝো নাকি বুঝো না। কারণ ওখানে তোমার কোডের কোয়ালিটি বা যখনই তুমি একটা প্রজেক্ট কোন একটা এক্সপার্ট মানুষকে দেখাবা বা এক্সপেরিয়েন্স একটা মানুষকে দেখাবা, সে কিন্তু ওই প্রজেক্টটা দেখে তোমাকে কোশ্চেন করবে। এবং সেই কোশ্চেনের মাধ্যমে কিন্তু সে বুঝে যাবে যে এই ল্যাঙ্গুয়েজটা তুমি ভালো মতো পারো নাকি পারো না। কোন একটা ফ্রেশারের কাছ থেকে কিন্তু কোন কোম্পানি মাল্টিপল ল্যাঙ্গুয়েজ চায় না। কোম্পানি চায় যে তুমি একটা ল্যাঙ্গুয়েজ পারো এবং সেই ল্যাঙ্গুয়েজটা যাতে খুব ভালো মতো পারো। সেটার ইনস অ্যান্ড আউট সম্পর্কে যাতে তোমার খুবই ভালো শক্তপোক্ত ধারণা থাকে। সো ওইটা যদি তুমি ভালো মতো পারো, পরবর্তীতে ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ শেখা খুব বেশি একটা কঠিন কোনো কিছু হয় না। ধরো মেক্সিমাম ৩-৪ মাসের মতো একটা বিষয় বা মেক্সিমাম ৩ মাসের মতো একটা সময় যে নতুন একটা ল্যাঙ্গুয়েজে শিফট করা বা এই টাইপের একটা বিষয়। অনেকের ক্ষেত্রে একটা কনফিউশন ধরো তৈরি হয় যে আমি প্রবলেম সলভিং করবো নাকি আমি ওয়েব ডেভেলপমেন্ট বা অ্যাপ ডেভেলপমেন্ট বা পার্টিকুলারলি অন্য একটা জায়গার ভিতরে যাবো। এবং আরো একটা বড় সমস্যা হচ্ছে ধরো কন্টিনিউয়াসলি তোমার চারপাশে যেহেতু AI মেশিন লার্নিং নিয়ে কথাবার্তা হয় যে আমি AI মেশিন লার্নিং শিখবো নাকি কি শিখবো বা কি অবস্থা। AI মেশিন লার্নিং অবশ্যই তুমি শিখবা, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। তবে AI মেশিন লার্নিং শেখার আগে তোমাকে প্রোগ্রামিংটা ভালো মতো বুঝতে হবে। কারণ প্রোগ্রামিংটা আগে, AI মেশিন লার্নিংটা কিন্তু পরে। এবং AI বা মেশিন লার্নিংটা কখন আসে? যখন তুমি কাজ-কাম করে একটা রিজনেবল স্টেট পর্যন্ত যাও, তোমার কাছে অনেক বেশি পরিমাণে ডেটা থাকে। সেই ডেটাগুলোকে পরবর্তীতে তুমি ইউটিলাইজ করে তুমি মেশিন লার্নিং করতে পারো এবং সেখান থেকে হয়তোবা আর্টিফিশিয়ালি তুমি কোনো একটা আ আ ডিসিশন নিতে পারো বা এই টাইপের একটা ঘটনা ঘটে। তো তার মানে প্রোগ্রামিংটা তোমার আসলে শুরুতে শেখা দরকার। তার পরবর্তীতে তুমি AI মেশিন লার্নিং নিয়ে চিন্তা ভাবনা করতে পারো। এবং AI মেশিন লার্নিং নিয়ে যদি তুমি কাজ করতে চাও, সেটাও তোমার অবশ্যই রিসার্চ করে বের করে ফেলা উচিত যে কোন কোম্পানিগুলোতে AI মেশিন লার্নিং নিয়ে কাজ হয়, কি ধরনের কাজ হয়। দেখা গেল যে তুমি যে কাজটা করো AI মেশিন লার্নিং এ, যে তুমি Kaggle থেকে জাস্ট একটা মডেল নামাও, মডেল নামায় তুমি তোমার মতো করে ট্রেন করে একটা আউটপুট বের করতেছো এবং তুমি মনে করছো যে তুমি মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার হয়ে গেছো। কারণ এটাতে তুমি চাকরি-বাকরি পাবা কিনা সেটাও কিন্তু তোমাকে আগে মার্কেটের ওভারঅল সিনারিওটা বুঝে বা জেনে বুঝে বা মার্কেটে যারা অলরেডি মেশিন লার্নিং নিয়ে কাজ করতেছে তাদের সাথে কথাবার্তা বলে তোমাকে বুঝতে হবে। যে ভাই আমি তো এইভাবে মেশিন লার্নিং শিখতেছি, এটা কি রাইট ওয়ে নাকি আমাকে ডিফারেন্ট ওয়েতে চিন্তা ভাবনা করতে হবে। আর প্রোগ্রামিং এর বিষয়টা হতেছে যে আমি কি আগে প্রবলেম সলভিং করব নাকি পার্টিকুলার একটা ল্যাঙ্গুয়েজ শিখে কিছু প্রজেক্ট করব নাকি AI মেশিন লার্নিং করব, এই টাইপের কনফিউশন অনেকের ভিতরে কাজ করে। সহজ হিসাব হচ্ছে তুমি যেহেতু কম্পিউটার সায়েন্স এ পড়ো, তাহলে তোমাকে মিনিমাম ৬ মাসের মতো একটা সময়
প্রবলেম সলভিংটা একটু ট্রাই করে দেখা হচ্ছে। প্রবলেম সলভিংটা খুব শক্তপোক্ত ভাবে ট্রাই করে দেখা হচ্ছে। যদি তুমি প্রবলেম সলভিংটা 6 মাস অনেস্ট ওয়েতে ট্রাই করো যে আমি ডেইলি মোটামুটি 2 থেকে 3 ঘন্টার মতো সময় দিব। আমি ডেইলি হয়তোবা একটা করে প্রবলেম সলভ করার চেষ্টা করব। সেক্ষেত্রে তোমার হ্যাকার র‍্যাংক আছে, অথবা তুমি লিড কোডে যাইতে পারো, অথবা তুমি তোমার কোড ফোর্সেস বা কোড শেফের ভিতরে যদি তুমি কন্টেস্ট দিতে চাও তাহলে তো তুমি সেখানে যাইতে পারো। সো তুমি ইন্ডিভিজুয়াল প্রবলেম সলভ করে তুমি দেখার চেষ্টা করে দেখতে পারো যে তোমার এটা ভালো লাগে কিনা আলটিমেটলি। এবং আরেকটা কাজ তুমি করতে পারো, যেমন এই তোমরা হয়তো বা সবাই ঝঙ্কার ভাইয়ের নাম তো সবাই মোটামুটি জানো। আচ্ছা, তো ঝঙ্কার ভাই রিসেন্ট টাইমে একটা খুবই চমৎকার কাজ করছে যে উনি একটা বই লিখছে যে মার হাবা জাভাস্ক্রিপ্টে মারত হবা, কারণ উনার বইয়ে তো খুব ইন্টারেস্টিং নাম উনি দেয়। সো জাভাস্ক্রিপ্টের এই বইটাতে একটা খুবই ইন্টারেস্টিং কাজ যেটা করছে, প্রায় 500টার মতো প্রবলেম দেওয়া আছে। সো 500টার মতো প্রবলেম তুমি যদি চিন্তা করো যে আমি 1 বছরের মতো সময় ধরে ডেইলি আমি একটা বা দুইটা করে প্রবলেম সলভ করার চেষ্টা করবো, তাহলে কিন্তু 500 প্রবলেম তুমি 1 বছরের ভিতরে মোটামুটি সলভ করে ফেলতে পারবা। এবং প্রবলেম গুলো সলভ করলে যেটা হবে যে তোমার প্রোগ্রামিং এর কনসেপ্ট গুলোর আন্ডারস্ট্যান্ডিং ভালো মতো হয়েছে কিনা সেটা তুমি বুঝে যাবা। তো তোমার মাথার ভিতরে আসতে পারে যে আমি জাভাস্ক্রিপ্ট দিয়ে কেন করব? জাভাস্ক্রিপ্ট দিয়ে করো বা পিএইচপি দিয়ে করো বা তুমি সি দিয়ে করো বা সি প্লাস প্লাস দিয়ে করো, যেটাই করো, প্রত্যেকটা জিনিসের ভিতরে কিন্তু প্রোগ্রামিং এর ফান্ডামেন্টাল কনসেপ্টটা একই। তুমি ইফ এলস যেটা হয়তোবা জাভাস্ক্রিপ্টে একরকম লিখতে হয়, সি তে একরকম লিখতে হয় বা পিএইচপি তে একরকম লিখতে হয়, বাট ইফ এলস এর যে কন্ডিশন বা ইফ এলস এর মিনিংটা কিন্তু সবগুলো জায়গাতে সেম। সো তুমি যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ দিয়ে ভালো মতো শেখার চেষ্টা করো, এবং ভালো মতো তোমার শেখা হয়েছে কিনা সেটা বোঝার সবচেয়ে ভালো উপায় হচ্ছে যে প্রবলেম সলভ করা। এবং প্রবলেম সলভ করে তোমার চেষ্টা করে দেখা উচিত। এর পরবর্তীতে তোমার যদি না হয় তাহলে তুমি যেটা করতে পারো যে তুমি হয়তোবা পার্টিকুলারলি কোনো একটা টেকনোলজি স্ট্যাক চুজ করতে পারো, যে আমি মান স্ট্যাক শিখতে চাই অথবা আমি পিএইচপি লারাভেল দিয়ে শিখতে চাই। সো পার্টিকুলার একটা জায়গা চুজ করে সেখানে তুমি মিনিমাম 3টা থেকে 5টা মতো প্রজেক্ট তৈরি করো। প্রজেক্টের জায়গাটাতে অনেক সময় তোমাকে বলে যে প্রজেক্টে ইউনিক ফিচার ফাংশনালিটি থাকতে হবে। হ্যাঁ, ইউনিক ফিচার ফাংশনালিটি বের করা কিন্তু খুবই সহজ কাজ। নতুন করে কিন্তু তোমাকে প্রজেক্টের চিন্তা ভাবনা করতে হবে না। তুমি যেটা করতে পারো, তুমি ধরো এক্সিস্টিং একটা প্রজেক্টকে তুমি নিতে পারো এবং সেখানে 20-30% নতুন জিনিস নিয়ে আসতে পারো। 20-30% নতুন জিনিস কেমনে নিয়ে আসবা সেটার উপায়ও খুবই সহজ। তুমি চ্যাটজিপিটির কাছে বলতে পারো যে আমি একটা প্রজেক্ট, আমি কাইন্ড অফ একটা নতুন প্রজেক্টে কাজ করা শুরু করতেছি, সেটার মাধ্যমে আমি জাভাস্ক্রিপ্টটা শিখবো খুব ভালো মতো করে। এখন এই প্রজেক্টে এই 10টা ফিচার আছে, কিন্তু আমি চাচ্ছি যে ইউনিক 2টা-3টা ফিচার অ্যাড করার জন্য। তো সেই ইউনিক 2টা-3টা ফিচার তুমি আমাকে সাজেস্ট করো। ও কিন্তু তোমাকে 2টা-3টা ইউনিক ফিচার সাজেস্ট করে দিবে। তোমার কাজ হইতেছে ওই 2-3টা ফিচার গুলা ইমপ্লিমেন্ট করা। সেটা তুমি চ্যাটজিপিটির হেল্প নিয়ে করবা না। তুমি ফিচার গুলো তার কাছ থেকে জেনে নিবা, বুঝে নিবা, ফাংশনালিটি গুলো বুঝবা, কিন্তু কোড করবা তুমি তোমার নিজের মতো করে। তাহলে কিন্তু আলটিমেটলি তোমার যে ইউনিক ফিচার ফাংশনালিটির যে একটা নিড ছিল সেটা তুমি কিন্তু ফুলফিল করে ফেলতে পারলা। ঠিক আছে? সো এই ওয়েতে তুমি মোটামুটি তোমার প্রজেক্ট গুলা রেডি করে ফেলতে পারো। আচ্ছা, সো প্রজেক্ট গুলো যদি তুমি রেডি করে ফেলো এন্ড দেন প্রজেক্ট রেডি করার পরে সবচেয়ে ভালো উপায় হচ্ছে তুমি এই যে লিঙ্কডইন এর ভিতরে বিভিন্ন মানুষজনের সাথে কানেক্টেড হবা, বিভিন্ন সফটওয়্যার কোম্পানি। সো সেই মানুষগুলোকে তুমি হয়তোবা হুম, সেই মানুষগুলোকে তুমি যেটা করতে পারো, তোমার প্রজেক্টের লিঙ্কটা পাঠাইতে পারো, GitHub এর লিঙ্কটা পাঠাই তুমি বললা যে ভাইয়া আমার প্রজেক্টটা একটু দেখে আপনি কি একটু ফিডব্যাক দিয়ে দিতে পারেন কিনা, বা কোডিং এর স্ট্রাকচারটা ঠিক আছে কিনা, বা সব মিলে ওভারঅল অবস্থাটা আপনি যদি আমাকে একটু সাজেস্ট করতেন তাহলে খুবই ভালো হইতো। তুমি যখন তাকে একটা প্রজেক্ট দিবা, ন্যাচারালি যে ঘটনাটা ঘটবে সে মোটামুটি কিন্তু প্রজেক্টটা হয়তো বা ইনস্ট্যান্ট দেখার সুযোগ পাবে না, বা দেখার সুযোগ পেলে হয়তোবা 2-3 দিন লেট হবে বা 1 সপ্তাহ লেট হবে। বাট তুমি ওভার ফলো আপ করে যদি তার কাছ থেকে একটা ফিডব্যাক নিতে পারো, তখন একটা ভালো সুবিধাটা হচ্ছে যে তুমি প্রফেশনাল একটা মানুষের কাছ থেকে ফিডব্যাক নিছো, এবং সেও কিন্তু মোটামুটি জেনে গেল যে তুমি একটা প্রজেক্ট কমপ্লিট করছো এবং সেই প্রজেক্টে তোমার মোটামুটি ওই টেকনোলজি স্ট্যাকে একটা ভালো এক্সপার্টিজ আছে। সো ফিউচারে যদি ওই কোম্পানিতে কোনো একটা হায়ারিং বা কোনো কিছু হয়, এবং সেক্ষেত্রে তুমি যদি তাকে নক করো যে ভাই আপনাদের এখানে তো একটা ইন্টার্নশিপের অপরচুনিটি ওপেন হয়েছে, আমি কি অ্যাপ্লাই করতে পারি কিনা, বা আমি অ্যাপ্লাই করলে আপনি আমাকে রেফার করবেন কিনা। মানুষজন কিন্তু মুখের কথাতে রেফার করে না, কিন্তু তুমি ওই যে 2-3 মাস আগে একটা প্রজেক্টটাকে দেখাই নিছিলা, তার মাথার ভিতরে কিন্তু এটা থাকবে যে ওই ছেলেটা তো 2 মাস আগে আমাকে একটা প্রজেক্ট দিচ্ছিল, প্রজেক্টটা তো মোটামুটি ভালোই করছে, তাহলে ওকে হয়তো বা আমি রেফার করতে পারি বা অ্যাটলিস্ট ইন্টারভিউ এর সুযোগটা দিয়ে দেখতে পারি। সো তুমি কিন্তু ইনস্ট্যান্টলি পুরো সিস্টেমটা বা প্রসেসটাকে বাইপাস করে ফেলতে পারো, এবং সেটা তোমার জন্য একটা পজিটিভলি কাজ করবে। আর প্রবলেম সলভিং এর জায়গাটা আসলে খুবই খুবই গুরুত্বপূর্ণ, এবং তোমাদের জন্য আরো বেশি গুরুত্বপূর্ণ, আরো বেশি গুরুত্বপূর্ণ এই কারণে, ধরো রিয়ালিটি ইজ রিয়ালিটি মিনস হইতেছে, ধরো
কিছু ইউনিভার্সিটির ব্যাপারে কোম্পানিগুলোর একটা ডিফারেন্ট পারসেপশন অবশ্যই কাজ করে। যে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে, যে বুয়েটে পড়ে, অবশ্যই তার ব্যাপারে কোম্পানিগুলোর একটা ডিফারেন্ট পারসেপশন কাজ করে। সে যত ভালো কোডিং পারুক বা না পারুক, সে শুরুতে একটা পজিটিভ ইমপ্রেশন নিয়েই সে কিন্তু ইন্টারভিউ নেওয়াটা শুরু করে। যে এই ছেলেটা হয়তোবা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে, ন্যাচারালি সে হয়তোবা অন্য সবার থেকে হয়তোবা একটু ডিফারেন্ট হবে বা আলাদা হবে বা এই টাইপের একটা জিনিস। সো এই যে ইউনিভার্সিটি রিলেটেড মানুষের একটা পারসেপশন থাকে, সেই জায়গাটা থেকে তুমি তোমার নিজের জায়গাটা খুব শক্তভাবে গড়ে তুলতে পারো একটা ওয়েতে, সেটা হচ্ছে প্রবলেম সলভিং এর মাধ্যমে। প্রবলেম সলভিং এর মাধ্যমে তুমি যদি কোড ফোর্সেস বা কোড শেফের ভিতরে খুব ভালো একটা প্রোফাইল তুমি তৈরি করে ফেলতে পারো, খুব ভালো একটা রেটিং যদি তুমি ওখানে তৈরি করতে পারো বা র্যাঙ্কিং যদি তৈরি করতে পারো, দেখা গেলো তুমি হয়তো বা কোড ফোর্সেস এর ভিতরে 2000+ রেটিং এর জায়গায় চলে গেছো, যেটা যাওয়া ধরো বেশ কঠিন। কিন্তু তুমি যদি মোটামুটি 2 বছরের মতো সময় খুব শক্তপোক্ত ভাবে লেগে থাকো, কোড ফোর্সেস এ ধরো কোড ফোর্সেস এর নাম শুনছো কে কে এখানে, বা কোড ফোর্সেস অ্যাকাউন্ট আছে কার কার? একটু বড় করে হাত তুলো। মোটামুটি ভালো সংখ্যক মানুষের আছে। তো তাইলে তোমরা মোটামুটি জানো যে 2000-এর উপরে যাওয়া বেশ টাফ একটা বিষয়। বাট তুমি যদি ওই জায়গাটা যাইতে পারো, তাইলে তোমার জন্য একটা সুবিধাজনক জিনিস যেটা হবে, কোম্পানিগুলো যখন তোমার রেজিউমিটা দেখবে, শুরুতেই যদি তুমি মেনশন করে দাও যে তোমার রেটিং হইতেছে 2000+ বা 2100 বা ওই লেভেলের, তখন কিন্তু তুমি কোন ইউনিভার্সিটিতে পড়ছো, কোথায় পড়ছো না পড়ছো, এগুলো নিয়ে এত মাথা ব্যথা করবে না। এখন ফ্যাক্ট হতেছে লাইফে কোনো না কোনো একটা অ্যাডমিশন টেস্ট তোমাকে অবশ্যই পাস করতে হবে। ধরো তুমি পাবলিক ইউনিভার্সিটি, এখানে তো সবাই যারা আছে পাবলিক ইউনিভার্সিটিতে পরীক্ষা তো সবাই দিছো। তো তার মানে কোনো না কোনো একটা অ্যাডমিশন টেস্ট তোমাকে অবশ্যই ক্র্যাক করতে হবে। সো তুমি যদি এরকম হয় যে তুমি ধরো কম্পিউটার সায়েন্সে তুমি ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাইছো, 2 বছর পরে তুমি হয়তো পড়াশোনা কন্টিনিউ করো নাই, তুমি তোমার স্কিল সেট এত ভালো হয়ে গেছে যে তুমি 3 নম্বর বছরেই তুমি কোনো একটা কোম্পানিতে চাকরি বাকরি পেয়ে গেছো, মানুষজন কিন্তু ধরো খুব বেশি এটা কোশ্চেন করবে না। এটা একটা বড় কারণ হচ্ছে, তুমি যখন ঢাকা ইউনিভার্সিটি থেকে বের হও বা ঢাকা ইউনিভার্সিটি থেকে যদি তুমি ড্রপ আউট হও বা তোমার রেজাল্ট যদি খারাপও হয়, মানুষজন অত বেশি এটা মাইন্ড করবে না। এই কারণে ঢাকা ইউনিভার্সিটির এত বড় একটা স্ট্রং অ্যালুমনি নেটওয়ার্ক আছে। তোমার স্কিল যদি ভালো হয় এবং তোমার যদি কোনো একটা বড় ভাইয়ের কাছে যে তুমি বলো যে ভাই আমি স্কিলটা ভালো, আমি এটা পারি ওটা পারি, সে তোমাকে কোনো না কোনো একটা কাজের সোর্স দিয়ে দিবে এবং তুমি ওইটার মাধ্যমে তুমি সামনে আগায় যাবা। কিন্তু তোমার যদি এরকম স্ট্রং একটা অ্যালুমনি নেটওয়ার্ক না থাকে বা তোমার ওরকম একটা ব্র্যান্ডেড ইউনিভার্সিটি ট্যাগ না থাকে, ন্যাচারালি তোমার জন্য জিনিসপত্র অনেক বেশি টাফ হবে। এবং সেই টাফ সিচুয়েশনটা পার করার খুব ভালো একটা উপায় হচ্ছে যে প্রবলেম সলভিং এ একটা স্ট্রং প্রোফাইল তৈরি করা, এবং সেটা যদি একটু শক্তপোক্ত ভাবে তৈরি করে ফেলতে পারো, এখন তুমি বলতে পারো ভাই 2 বছর ধরে এই প্যারা নেওয়া তো খুবই কঠিন কাজ। তো তখন তোমার জন্য আমার খুব সুন্দর অ্যান্সার হচ্ছে যে 3 মাস বা 4 মাসের মতো তোমার অ্যাডমিশন টেস্টের সময় ছিল, এইচএসসি তে ভালো রেজাল্ট করার সময় ছিল। কোনো না কোনো একটা জায়গায় ধাক্কা তো তোমাকে খাইতেই হবে। তুমি লাইফে যে কোনো জায়গাতে যদি ফাঁকি দাও, সেই ফাঁকিতে তোমাকে কোনো না কোনো একটা সময় পড়তেই হবে, এবং সেটা তুমি বেঁচে থাকা অবস্থাতেই করবা, কারণ জীবন খুবই কঠিন। সো তুমি যদি মনে করো যে আজকে আমি একটু মুখস্থ করে 2টা প্রবলেম আমি মুখস্থ করে আজকে ক্লাসে আমি পার পেয়ে গেলাম বা পাশ করে ফেললাম, ইন্টারভিউতে যে তুমি ঠিকই ধরা খাওয়া। এবং এই ধরার যে খাবা, এটা ধরো তুমি জানো যে তুমি ধরা খাওয়া, মানে বিষয়টা এরকম হয় যে অনেক সময় আমরা বুঝতে পারি না, না বুঝে একটা ভুল কাজ করি। কিন্তু মানুষ পৃথিবীর মনে হয় সবচেয়ে ইন্টেলিজেন্ট প্রাণী, যে বুঝে শুনে জেনে বুঝে ভুল কাজ করে। সুতরাং মানুষ ধরো সবকিছু বুঝে, মানুষ একটা মিথ্যা কথা বলার আগেও সে বুঝে যে এই মিথ্যা কথা বলাটা আমার জন্য ভালো হচ্ছে না, এটার জন্য আমি ফিউচারে কোনো না কোনো একটা কনসিকুয়েন্সের মধ্যে পড়বো, স্টিল সে সেই কাজটা করে। যেদিন তুমি এটা বুঝতে পারবা, যেদিন এই সমস্যার সমাধান তুমি করতে পারবা, তোমার লাইফের প্রত্যেকটা প্রবলেমের সলিউশন হয়ে যাবে। সো আলটিমেট বিষয় হচ্ছে, এখন তুমি কোন ইউনিভার্সিটিতে পড়ো বা কোথায় পড়ো না পড়ো, এগুলো নিয়ে ধরো তোমার ভিতরে যদি কিছুটা ডাউন ফিল থাকে বা তোমার মনে হইতে পারে যে আমি ফেনীতে পড়তেছি, যে ছেলেটা ঢাকাতে পড়ে বা ঢাকার কোন একটা বড় প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ে, তার সাথে তো আমি কম্পিট করতে পারবো না। কম্পিউটার সায়েন্সে এই দিক থেকে আবার একটা সুবিধা আছে, তুমি ফেনীতে বসেও কম্পিট করতে পারবা, কারণ ফেনীর কোড ফোর্সেস আর ঢাকার কোড ফোর্সেস একই। সুতরাং তুমি যেকোনো জায়গাতে যদি একটা ভালো রেটিং বা একটা প্রোফাইল তৈরি করে ফেলতে পারো, তুমি ধরো তোমাকে কেউ থামাইতে পারবে না। সো তুমি সবার থেকে আগে চলে যাবা। এবং তখন তোমার যদি ওই একটা ভালো রেটিং বা একটা র্যাঙ্কিং যদি থাকে, সেখানে তোমার রেজাল্টের কি অবস্থা, তোমার সিজিপিএ কি একটু কম নাকি একটু বেশি, সেটা নিয়েও কিন্তু সে অত বেশি একটা মাথা ব্যথা করবে না। রেজাল্ট সে দেখবে যে না, এই ছেলেটা তো আসলে এই জায়গাটাতে খুবই খুবই ভালো। ইনফ্যাক্ট তোমরা অনেকে হয়তো বা এটাও জানো না যে কোন কোম্পানিতে প্রবলেম সলভার হায়ার করে এবং কোন কোম্পানিতে জেনেরিক হায়ারিং গুলো করে। এটাও কিন্তু খুঁজে বের করা দরকার, খুঁজে বের করা খুব সহজ। লিঙ্কডইনের ভিতরে যাবা, ওই কোম্পানিগুলো তুমি জুনিয়র ডেভেলপার বা ফ্রেশার বা ইন্টার্ন যারা আছে তাদের সাথে কথা বলবা,
তাদের কাছে জিজ্ঞাসা করবা, ভাই আপনাদের এখানে কি প্রবলেম সলভার হায়ার করে, বা ইন্টারভিউ বা রিক্রুটমেন্ট প্রসেসে যে কোশ্চেন গুলো দেয় সেটা কি ধরনের কোশ্চেন দেয়, সে একটা দুটা তোমাকে সাজেস্ট করবে বা বলবে, সেটা দিয়ে কিন্তু তুমি খুব ইজিলি ফাইন্ড আউট করে ফেলতে পারবে বা বুঝতে পারবে। সো সেই অনুযায়ী তোমার প্রিপারেশন নিতে হবে। তুমি যদি চিন্তা করে থাকো যে তুমি সব কোম্পানিতে অ্যাপ্লাই করবে এবং সব কোম্পানিতে চাকরি বাকরি পাবা, এটা ওইভাবে কাজ করবে না। তোমাকে হয়তো বা 5টা 10টা কোম্পানি সিলেক্ট করে ফেলতে হবে, ওই কোম্পানিগুলোর জন্য প্রিপারেশন নিবা, ওগুলোতেই তুমি অ্যাপ্লাই করবে। আদারওয়াইজ দেখা যাবে যে তুমি সবগুলো কোম্পানির কথা যদি চিন্তা করে তুমি প্রিপারেশন নাও, কোনটাতে আলটিমেটলি তুমি তোমার আউটপুট জেনারেট করতে পারবে না, তোমার জন্য খুবই ডিফিকাল্ট বা ক্রিটিক্যাল সিচুয়েশন তৈরি হবে। তো যাই হোক, আমি অনেকক্ষণ কথা বলছি, এখন তোমাদের কাছ থেকে একটু কোশ্চেন নেওয়ার চেষ্টা করি। সো কেউ যদি একটু মাইক দিয়ে হেল্প করো, কারোর যদি কোনো কোশ্চেন থাকে বলে ফেলো। তোমরা হ্যান্ড রেজ করতে পারো, তার কাছে মাইক দিয়ে দিও। কেউ যদি কোনো একটা জায়গাতে যাওয়ার পরে অনেকক্ষণ যখন কথা বলি, কথা বলার পরে কেউ যদি কোশ্চেন না করে, সেখানে দুইটা পারসেপশন কাজ করে। এক হচ্ছে আমি এতক্ষণ ধরে যা বলছি সেগুলো তোমরা খুব ভালো বুঝছো, অথবা আমি এতক্ষণ ধরে যা বলছি তার কিছুই তোমরা বুঝো নাই। আচ্ছা, গতকাল রাতে হঠাৎ করে কোশ্চেন তোমরা প্রিপারেশন নিতে থাকো, ঠেলাঠেলি করতে থাকো যে কাকে কোশ্চেন করতে দিবা বা এই টাইপের একটা বিষয়। ঠেলাঠেলি করতে করতে জীবনের অর্ধেক সময় পার হয়ে যাবে। তো এখন একটা জিনিস গতকাল রাতে আমার মাথায় আসলো, সেটা হচ্ছে যে এই রুমে যারা আছো, টাকা পয়সা ইনকাম করতে চাও না, এই টাইপের মানুষজন কি কেউ আসো না? যে টাকা পয়সা আমি ইনকাম করতে চাই না, কেউ কি হাত তুলতে চাও? আচ্ছা, সবাই টাকা পয়সা ইনকাম করতে চাও। সো এবং টাকা পয়সা ইনকাম করা খুবই ভালো জিনিস, কারণ টাকা পয়সা ইনকাম করলে তুমি অনেক ভালো কাজ করতে পারো। ভালো কাজ করার জন্য টাকা পয়সার প্রয়োজন হয়। তোমার কাছে অনেক টাকা পয়সা থাকলে একটা হায়ার চান্স থাকে যে তুমি খারাপ কাজে টাকা পয়সা খরচ করবা। তবে অ্যাট দ্য সেম টাইম তুমি মানুষ যদি ভালো হও, তাহলে অনেক টাকা পয়সা থাকলে তোমার চারপাশের মানুষজন তোমার মাধ্যমে অনেক বেশি উপকৃত হইতে পারে। সো টাকা পয়সা ইনকাম করা খুবই ভালো জিনিস। তো গতকাল রাতে আমার হঠাৎ মাথায় আসলো যে কারা অনেক বেশি টাকা পয়সা ইনকাম করতে পারে। তো পরে আমি অনেকক্ষণ চিন্তা ভাবনা করার পর আমার মাথায় যেটা আসলো সেটা হচ্ছে যারা অনেক বেশি কোশ্চেন করে, যার ভিতরে অনেক বেশি কিউরিয়াসিটি আছে, সে অনেক বেশি টাকা পয়সা ইনকাম করতে পারে। কারণ হচ্ছে আহ, যে অনেক বেশি কোশ্চেন করতে চায় বা কোশ্চেন করে, সে অনেক বেশি জানতে পারে, বুঝতে পারে, এবং তখন তার মাথাটা অনেক ভালো কাজ করতে থাকে। এবং যখন যার মাথাটা ভালো কাজ করতে থাকে, ন্যাচারালি একটা হায়ার চান্স থাকে যে সে তার লাইফে বা ক্যারিয়ারে অনেক ভালো জায়গাতে যাবে, ভালো জায়গা বা ভালো অবস্থানে সে পৌঁছাইতে পারবে। এবং ভালো জায়গায় ভালো অবস্থানে গেলে অবশ্যই তার টাকা পয়সা, সম্মান সবকিছুই পাওয়া সম্ভব। যেমন তোমরা হয়তো বা ইসের নাম শুনছো, অ্যারিস্টটলের নাম তো শুনছো তোমরা। অ্যারিস্টটলের কিন্তু খুব চমৎকার ফিলোসফি আছে। অ্যারিস্টটল মানুষজনকে প্রচুর পরিমাণে কোশ্চেন করতো, এটা কি তোমরা জানো? এবং অ্যারিস্টটলের কিন্তু আহ, মানে মৃত্যু হয়েছিল জাস্ট বিকজ অফ সে অনেক কোশ্চেন করতো। তো অ্যারিস্টটলের একটা ছোট্ট গল্প আমি সব শেষে বলি। এই গল্পটা আমার কাছে খুবই খুবই মজা লাগছে। সো অ্যারিস্টটল খুবই লজিক্যাল টাইপের একটা পার্সন ছিল, এবং স্টিল নাও ধরে নেওয়া হয় যে তার মাথা যেভাবে কাজ করে, এই টাইপের কাজ করা মাথা ধরো খুবই রেয়ার একটা কেস। তো অ্যারিস্টটল মানুষজনকে ধরে ধরে শুধু কোশ্চেন করতো, প্রচুর পরিমাণে কোশ্চেন করতো যে এটা কেন হইলো, ওইটা কেন হইলো, তুমি এই কাজটা এইভাবে কেন করলা, তুমি কেন ওইভাবে চিন্তা করলো না, মানে ডিফারেন্ট ডিফারেন্ট কোশ্চেন সে করতে থাকতো। তো অ্যারিস্টটলের সময় তাকে একবার চিন্তা ভাবনা করা হইলো যে ওই সময় বা ওই সমাজে বা গ্রিক সভ্যতা যেটা বলে, ওখানে মোটামুটি তার সোসাইটির লোকজন চিন্তা ভাবনা করলো যে অ্যারিস্টটল যেহেতু অনেক কোশ্চেন করে, তো তাকে আমরা একটা সম্মাননা দিব যে এই সময়ের বা এই যুগের সবচেয়ে জ্ঞানী মানুষ হচ্ছে অ্যারিস্টটল। তো এটা অ্যারিস্টটলকে বলা হইলো যে তুমি এই সময়ের সবচেয়ে জ্ঞানী মানুষ, তো তোমাকে আমরা এই উপাধিটা দিতে চাই, এবং একটা জমায়েত মানে একটা সমাবেশের মতো করে সেখানে তাকে বলবে। তো অ্যারিস্টটল বললো যে আচ্ছা ঠিক আছে, তোমরা আমাকে এই সম্মাননা দিতে চাও, কিন্তু মানে কেন দিতে চাও আমি জিনিসটাতে এখনো কনভিন্স না। সো আমি একটু চিন্তা ভাবনা করে নিই, তারপরে তোমাদের এই জিনিসটা আমি অ্যাকসেপ্ট করবো বা দেখি কি করা যায়। তো সে কিছু চিন্তা ভাবনা করছে, করার পরে সে আবার গেট ব্যাক করছে। গেট ব্যাক করে সে বলতেছে যে ভাই ঠিক আছে, তোমরা আমাকে জ্ঞানী মানুষের সম্মাননা দিতে চাও, এটা আমি নিতে রাজি আছি, আমি এই সম্মাননাটা নিব। তো সবাই একটু অবাক হইলো যে শুরুতে ও একদম নাকচ করে দিল, ও বললো যে নিবে না, বা একটু কনফিউজ ছিল। হঠাৎ করে কি হইলো যে ও এত আগ্রহী হয়ে গেল।
তো তখন অ্যারিস্টটলকে জিজ্ঞাসা করলো যে ভাই এখন তুমি কেন সম্মাননাটা নিতে চাও? তো ও তখন বললো যে আমি মোটামুটি জানি যে আমি আসলে কিছুই জানি না। তো যেহেতু আমি জানি যে আমি আসলে কিছুই জানি না বা আমার জ্ঞানের অনেক স্বল্পতা বা অভাব আছে, সেখান থেকে আমি বুঝতে পারি যে এই সমাজের সবচেয়ে জ্ঞানী মানুষ হচ্ছে আমি, কারণ আমি তো কিছুই জানি না। অ্যাটলিস্ট এটা তো আমি জানি বা এটা আমি স্বীকার করি বা এটা আমি বুঝি, অন্য কেউ তো এই জিনিস করতেছে না, সেখান থেকে আমি অ্যাটলিস্ট বলতে পারি যে আমি সবচেয়ে জ্ঞানী মানুষ। তো যাই হোক, তোমাদের অবস্থাও এরকম, তোমরা সবাই অনেক জ্ঞানী মানুষ। তোমরা যে অনেক কিছু জানো না, অনেক কিছু বুঝতেছো না, সেটা তোমরা প্রকাশ করতে চাও না। তো যাই হোক, তোমরা কেউ কি কোনো কোশ্চেন করতে চাও কিনা? হ্যাঁ বলো। আচ্ছা, ওকে একটু মাইকটা দাও। ভাইয়া আমার কোয়েশ্চেন দুইটা আছে, দুইটাই খুবই উইয়ার্ড কোয়েশ্চেন। হুম একটা হচ্ছে যে রিসেন্টলি আমরা দেখতেছি যে আমাদের প্রত্যেকটা এআই এর টেকনোলজি, প্রত্যেকটা ফিল্ডেই এআই এর অনেক বড় একটা ইমপ্যাক্ট আছে। হুম তো আমরা দেখতেছি যে আমরা যে অনলাইন জাজ অথবা অনলাইন যে কন্টেস্টের যে ওয়েবসাইটগুলো আছে, কোর্সের, এগুলোতে আমরা দেখি যে অনেকে প্রবলেমগুলো এআই দিয়ে সলভ করে সাবমিট করে। তো সেই ক্ষেত্রে আমরা যখন কোম্পানিতে আমাদের রেটিংটা দেখাবো, ওরা কিভাবে ইভালুয়েট করবে যে আমি কি চিট করছি নাকি করি নাই। আর আরেকটা হচ্ছে যে আপনি বললেন যে আমরা জুনিয়র ডেভেলপার থেকে আইডিয়া নিব, জুনিয়র ডেভেলপার থেকে ইনফরমেশন নিব যে আমাদের কোম্পানিতে কিভাবে রিক্রুটমেন্ট গুলো হয়। তো জুনিয়র ডেভেলপাররা সাধারণত সবসময় ওরা নিজেরাই একটা দ্বিধাদ্বন্দ্ব থাকে যে ওদের প্লেসটাকে আসলে সিকিউর কিনা। তো ও কেন আমাকে একটা রাইট ইনফরমেশন দিয়ে ওর প্লেসটাকে ওর সাথে কমপ্লিট করার জন্য সুযোগ করে দিবে। আচ্ছা ঠিক আছে, তোমার শেষের কোশ্চেনটা দিয়ে শুরু করি। এটা উইয়ার্ড কোশ্চেন না, আমার কাছে মনে হয় যে পৃথিবীতে আমাদের একটা পারসেপশন আছে যে আমি যেটা চিন্তা করি সেটা মনে হয় সবচেয়ে উইয়ার্ড, সেটা মনে হয় সবচেয়ে ইউনিক। এটা মানুষের এক প্রকার একটা কাইন্ড অফ, মানুষ সবসময় একটা বাবেলের মধ্যে থাকতে পছন্দ করে, সে একটু আধ্যাত্মিক ভাবে থাকার পছন্দ করে, এবং সেখান থেকে মানুষের চিন্তা ভাবনা আছে যে আমি যা চিন্তা ভাবনা করি এটা মনে হয় একটু উইয়ার্ড, এটা একটু অকওয়ার্ড বা এই টাইপের একটা জিনিস। আসলে রিয়ালিটিতে মেজরিটি সময় এই টাইপ ভাবে হয়তো বা কাজ করে না। তো তোমার শেষের কোশ্চেনের অ্যান্সারটা দিয়ে ফেলি, সেটা হচ্ছে তুমি আসলে জুনিয়র ডেভেলপারের কম্পিটিটর প্রথমত না, কারণ তুমি ওই কোম্পানিতে তো আসলে ইন্টার্নশিপ করার জন্য ঢুকবা বা এই টাইপের একটা জিনিস। সো জুনিয়র ডেভেলপার যদি তোমার রেসপন্স না করে, তুমি সিনিয়র ডেভেলপারের কাছে কোশ্চেন করবা। তোমার তো আলটিমেট দরকার হচ্ছে যে কোশ্চেনটার অ্যান্সার বের করা। এখন যদি জুনিয়র তোমাকে রেসপন্স না করে, তুমি সিনিয়রকে মেসেজ দিবা। সিনিয়রকে মেসেজ দিলে রেসপন্স পাওয়ার প্রবাবিলিটি একটু কম থাকে, কারণ সে একটু কাজ কামের মধ্যে, ব্যস্ততার মধ্যে থাকে। তো সো ন্যাচারালি তখন দেখা যায় যে একটু জটিলতার ভিতরে পড়ে। আর জুনিয়রের কাছে দিলে যে ভাই এখানে কি ধরনের কোশ্চেন হয়, কি ধরনের হায়ারিং প্রসেস, কয় রাউন্ডের ইন্টারভিউ হয়, সো সেটা সম্পর্কে অনেক বেশি কুইকলি জেনে ফেলা যায়। এখন জুনিয়র যদি রেসপন্স করতে না চায়, তুমি সিনিয়রের কাছে যাইতে পারো। এটা এক একজন মানুষ এক এক রকম ভাবে চিন্তা ভাবনা করে, বাট ওইটার জন্য তোমার তো থেমে থাকাটা উচিত হবে না। তোমার কাজ হইতেছে সামনে আগায় যাওয়া, এটা হইতেছে মূল জিনিস। আর শুরুতে তুমি যেটা বললা যে এআই এর মাধ্যমে অনেকে সলভ করে ফেলতেছে, এটা কোড প্রসেস বা কোড শেফের ভিতরে সম্ভবত এখন ওই যে চিটার বা এই টাইপের জিনিসপত্র দেয়। তুমি যদি ধরো ডিরেক্টলি চ্যাটজিপিটি থেকে কপি পেস্ট করো, ও কিন্তু এটা ডিটেক্ট করতে পারে। এবং ধরো তুমি অনেকদিন আগে একটা প্রবলেম সাবমিট করছো, ও দেখবা যে 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে ওটাকে আবার আপডেট করে, কারণ ও এখন ইন্টারনালি কন্টিনিউয়াস প্রসেস চালাতে থাকে যে কোন কোড গুলা এআই বা মেশিন লার্নিং এর মাধ্যমে, সরি এআই এর মাধ্যমে করছে। সো দেখা যাবে যে তোমার এখন এটা অ্যাকসেপ্ট হয়ে গেছে, বাট 1 মাস পরে যে এটা চিটার ট্যাগটা চলে আসছে। এখন 1 মাস পরে যদি চিটার ট্যাগ চলে আসে, দেখা গেলো তুমি লিখলা 2000, এখন তোমার প্রোফাইলটা তো ভিজিট করবে অ্যাটলিস্ট তোমাকে ইন্টারভিউতে ডাকার আগে, এবং তুমি হয়তো বা 6 মাস আগে একটা প্রবলেম সলভ করছো, সেই প্রবলেমটা চিটার আসছে লেখা, এবং ওখানে তো পাবলিকলি এটা অ্যাভেলেবল থাকবে। তখন কিন্তু ওই একটার জন্য তুমি 2000 করো বা 3000 করো, ডাজেন্ট ম্যাটার, তখন কিন্তু তোমাকে আর ডাকবে না আলটিমেটলি। আর কেউ হয়তোবা এত ফাঁক খবর বের করে সে হয়তোবা পার পে ইন্টারভিউ পর্যন্ত চলেই গেল। ইন্টারভিউ পর্যন্ত যাওয়ার পরে এরপরে কিন্তু তাকে তার নিজের যোগ্যতা দিয়েই ইন্টারভিউ পাস করতে হবে। ইন্টারভিউতে যে কিন্তু সে তার ওই যে এআই দিয়ে আর কাজ চালাতে পারবে না। সো এন্ড অফ দ্য ডে তুমি যদি ফাঁকে দিতে চাও তুমি দিতে পারো, আপ টু ইউ। এটা দিয়ে তুমি খুব ভালো একটা প্রোফাইল বানাইতে পারো এবং করতে পারো, বাট ওইটা আলটিমেটলি কাজ করবে না। কারণ ধরো এটা তুমি প্রবলেম সলভিং এর ক্ষেত্রে না, তুমি একটা ওয়েবসাইট বানাইতে চাও বা মোবাইল অ্যাপ বানাইতে চাও। এখন চ্যাটজিপিটি বা ক্লড বা এই টাইপের যে টুল গুলো আছে, এগুলো এত ভালো যে তোমাকে হেল্প করে তুমি এত ফ্যান্সি একটা ওয়েবসাইট বানাই ফেলছো, আনবিলিভেবল একটা বিষয়। এবং গিটহাবের ভিতরে তুমি এত সুন্দরভাবে তোমার প্রজেক্টটা রাখছো,
তুমি যখন এটা কোনো একটা জায়গাতে ইন্টারভিউ দিতে যাবা, সেই জায়গাটাতে তোমার কোডিং এর স্ট্রাকচার দেখেই সে মোটামুটি বুঝে যাবে যে সিনিয়র ইঞ্জিনিয়ার, যেটা তুমি কি এআই দিয়ে করছো নাকি তুমি নিজে নিজে করছো। কারণ যখন কোনো একটা জুনিয়র ডেভেলপার কোড লিখে, সেটার ভিতরে অনেকগুলো মিস্টেক থাকে, কোডিং এর স্ট্রাকচারটা ঠিক থাকে না, কোডের ফরম্যাটিংটা উল্টাপাল্টা থাকে। এখন তুমি যদি এমন একটা খুবই কি বলে স্ট্রাকচার্ড ওয়েতে কোড ওই জায়গাতে রাখো, সেটা দেখেই মোটামুটি বুঝে যাবে যে তুমি এটা কোনো জায়গা থেকে কপি পেস্ট করছো, এবং সেখান থেকে তোমাকে এমন পেঁচায় পেঁচায় কোশ্চেন করবে, সেই কোশ্চেন অ্যান্সার ধরে তুমি দিতে পারবে না সহজ হিসাব। তো এই কারণে তোমার উচিত হচ্ছে শুরুর দিকে এআই টুল গুলোকে তুমি তোমার শেখার কাজে কাজে লাগাইতে পারো। তুমি হয়তো বলতে পারো যে আমি এই প্রবলেমটা সলভ করতে পারতেছি না, তুমি আমাকে কিছু ক্লু দাও যেটা মাধ্যমে আমি বুঝতে পারি বা আমি চিন্তা করতে পারি, কিন্তু তুমি আমাকে ডিরেক্টলি কোডটা দিও না। কোড কপি পেস্ট করলে তুমি বিপদে পড়বা, মানে সিরিয়াস রকম বিপদে পড়বা। এখন যারা হয়তো বা অনেকে কোম্পানিগুলোতে চাকরি বাকরি পেয়ে গেছে, অনেকে এখন এই যে তোমার ইউজ করে এআই বা চ্যাটজিপিটি বা ক্লড বা যেটাই বলি, সেখান থেকে হয়তো বা ইউজ করে সে তার প্রজেক্টে কাজ কাম করে। তুমি একটা চাকরি বাকরি পাওয়ার পরে তুমি হয়তো বা তুমিও করতে পারো, কিন্তু সমস্যাটা হচ্ছে সেটাও যদি তুমি ওটার উপর হেভিলি ডিপেন্ডেন্ট হয়ে যাও, অনেক সময় দেখা যায় যে একটা কোম্পানিতে সিনিয়র ডেভেলপার, কিন্তু সে ওইগুলোর উপরে এত হেভিলি ডিপেন্ডেন্ট, পরে একটা কোম্পানিতে সে যখন ইন্টারভিউ দিতে গেছে নতুন একটা কোম্পানিতে, সেখানে দেখা যাবে যে সে কোনো প্রশ্নের উত্তরই দিতে পারতেছে না। সো ওই জায়গাটাতে সচেতন থাকা দরকার। অ্যান্সার হয়েছে? আচ্ছা ঠিক আছে, তাইলে নেক্সট ওই দিকে কেউ একজন হাত তুলছিল। একটু কাছে, তুমি একটু কাছে নিয়ে বলো ভাই শুরু থেকে। বর্তমানে ওয়েব ডেভেলপমেন্টের চাহিদা কেমন? হুম। আর ইন ফিউচার হচ্ছে গিয়ে ওয়েব ডেভেলপমেন্টের চাহিদা কেমন থাকবে? বেসিক্যালি হচ্ছে গিয়ে এআই যেভাবে আপডেট হচ্ছে বা ইমপ্লিমেন্ট হচ্ছে, দেখা যাচ্ছে একজনের ওয়েব ডেভেলপমেন্টের কোড খুব সহজে করা যায়। হুম। এই জায়গায় হচ্ছে গিয়ে ডেভেলপমেন্টের চাহিদা ফিউচারে কেমন থাকবে? বিষয়টা যদি একটু বলবেন। আচ্ছা, এটা আমার কাছে মনে হয় যে খুবই কমন একটা কোশ্চেন, এবং এই যে কোশ্চেনটার ডিপার মিনিংটা আমরা অনেক সময় হয়তো বুঝে উঠতে পারি। ধরো তোমাদের অনেকের ভিতরে মাথায় আসতে পারে যে এত এত ওয়েব ডেভেলপার বা এত এত ডেভেলপার হয়ে যাচ্ছে, আমি কি আলটিমেটলি চাকরি বাকরি পাবো কিনা। তো এই কোশ্চেন করার আগে তোমাকে প্রথমেই বুঝতে হবে যে দেশে এত এত সিএসসি স্টুডেন্ট, সো এত সিএসসি স্টুডেন্ট, এত সিএসসি স্টুডেন্টের ভিতর থেকে আমি আবার যে নতুন করে সিএসসি তে পড়তেছি, এটা কাজে লাগবে কিনা বা এটা দিয়ে আদৌ কোনো লাভ হবে কিনা। সো মূল বিষয়টা হচ্ছে, ধরো পৃথিবীতে অনেক মানুষ আছে, স্টিল ধরো প্রত্যেকদিন নতুন নতুন মানুষের জন্ম হচ্ছে এবং কিছু মানুষ মারা যাচ্ছে বা এই টাইপের একটা বিষয়। এখন ন্যাচারালি যে ঘটনাটা ঘটে, যে এটা একটা ন্যাচারাল প্রসেস, যে এক এক সময় মানুষের নিড বা মানুষের প্রয়োজন পৃথিবীতে এক এক রকম ছিল। সো একটা সময় পর্যন্ত যেটা ছিল যে মানুষের সার্ভাইভাল করাটা বা সার্ভাইভ করাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস ছিল, যে তার খাওয়া দাওয়া বা তার থাকার যে জায়গা সেটাই হয়তো বা ঠিকঠাক মতো ছিল না, এবং সেটার জন্য সে প্রচুর পরিমাণে স্ট্রাগল বা এটা সেটা করতো। এখন মোটামুটি আমাদের ধরো সবার কম বেশি থাকা খাওয়া বা ওই টাইপের জিনিসপত্র নিয়ে চিন্তা ভাবনা করতে হয় না, আমরা আরেকটু অ্যাডভান্স লেভেল থেকে চিন্তা ভাবনা করা শুরু করি। তো ওয়েব ডেভেলপারের নিডটা কন্টিনিউয়াসলি থাকবে, কিন্তু কাজ করার ধরনটা চেঞ্জ হয়ে যাবে একটা সময় পর্যন্ত। যেটা হয়তো তোমরা অনেকে জানো আবার অনেকে জানো না, যে জাভাস্ক্রিপ্টে যে কোয়েরি নামে একটা জিনিস ছিল, যে কোয়েরি দিয়ে প্রত্যেকটা জিনিসের ইন্টারঅ্যাক্টিভিটি দেওয়া হইতো, যে কোনো একটা ডিজাইনের বা সিএসএস এর বা এই টাইপের জিনিসপত্রের ভিতরে। বাট এখন এইটার জন্য রিয়াক্ট চলে আসছে, ভিউ আসছে, অ্যাঙ্গুলার আসছে, মানে রেগুলার কন্টিনিউয়াসলি নতুন নতুন আপডেট আসতে থাকতেছে। এখন কেউ যদি চিন্তা করে যে আমি জাভাস্ক্রিপ্টের সেই 10 বছর আগে যে কোয়েরি শিখছি, এখন আমি যে কোয়েরি দিয়ে কাজ করব, সে কিন্তু সার্ভাইভ করতে পারবে না। তার কনটেক্সটে যদি চিন্তা করো, তাহলে ওয়েব ডেভেলপারের কাজের কোনো ডিমান্ড আর মার্কেটে নাই, সে কিন্তু তার চাকরি বাকরি শেষ। কিন্তু সে যদি এই সময়ের সাথে চিন্তা করে যে এই সময় ওয়েব ডেভেলপার হিসেবে আমার কি কি জানা দরকার বা শেখা দরকার, সেটা যদি সে শিখে ফেলতে পারে, বুঝে ফেলতে পারে, তাইলে তার ওয়েব ডেভেলপারের চাকরিটা মানে চলে যাওয়ার সম্ভাবনা নাই বললেই চলে। সো তোমাকে সময়ের সাথে সাথে তোমার নিজেকে আপগ্রেড করে ফেলতে হবে, এবং ওই সময়ের মতো করে তোমাকে চিন্তা ভাবনা করতে হবে, তাইলে তোমার জন্য সুবিধা হবে। আর মার্কেটে চাকরি বাকরি থাকবে কিনা এআই বা এই টাইপের জিনিসপত্র আসার কারণে, মার্কেটে অবশ্যই চাকরি বাকরি থাকবে, কিন্তু চাকরি বাকরির ধরন চেঞ্জ হয়ে যাবে।
কারণ হচ্ছে তুমি ধরো ওয়েব ডেভেলপার হিসেবে এখন লোয়ার ক্যাটাগরির কোনো একটা কাজ করতে পারবে না। তুমি আগে যেটা হয়তো মানুষজন জনতালিতে একটা ওয়েবসাইট তৈরি করে ধরো মানে কাজ শেষ হয়ে যেত। এবং আরো একটা ইন্টারেস্টিং জিনিস যেটা হইতো যে তুমি যদি 5 বছর আগের কোনো একটা ওয়েবসাইটের কথা মনে করো, ইনফ্যাক্ট 5 বছর আগে ফেসবুক যে তোমরা কন্টিনিউয়াসলি ইউজ করতে থাকো, ফেসবুকের নিউজ ফিডটা যেমন ছিল 5 বছর পরে এখন কন্টিনিউয়াসলি মানে চেঞ্জ হয়ে গেছে এবং কমপ্লিটলি চেঞ্জ হয়ে গেছে। সো এই যে চেঞ্জটা হইছে, এই চেঞ্জটা কারো না কাউকে তো করতে হইছে। তো তোমার আসলে একটা জিনিস মাথায় রাখতে হবে যে কন্টিনিউয়াসলি যেকোনো একটা জিনিসের স্ট্যান্ডার্ডটা চেঞ্জ হয়ে যাচ্ছে। সো ওই স্ট্যান্ডার্ড অনুযায়ী তোমার নিজেকে আপডেট করতে হবে বা আপগ্রেড করতে হবে। আগে একটা জুনিয়র ডেভেলপার হওয়ার জন্য যে ধরনের স্কিল লাগতো, এখন তার থেকে বেশি প্রয়োজন এখন তার থেকে বেশি প্রয়োজন পায় আরকি। সো ওই রকম ভাবে যদি তুমি তোমার নিজেকে প্রস্তুত করতে থাকতে পারো, তাহলে আমার কাছে মনে হয় যে সবচেয়ে ভালো হয়। এবং আমি তোমাদের জন্য একটা ছোট্ট সাজেশন দিয়ে দিতে পারি যে রাইট এট দিস মোমেন্ট, মানে এখন থেকেই তোমার হয়তো পড়াশোনা শেষ হয় নাই বা তুমি চিন্তা করতেছো যে পড়াশোনা শেষ করার পরে তুমি চাকরি বাকরিতে ঢুকবো, ওই পর্যন্ত ওয়েট না করে তুমি 6 মাসের মধ্যে একটা সময় ধরে যেকোনো পার্টিকুলারলি একটা জিনিস শিখো। এটা ওয়েব ডেভেলপমেন্ট হতে পারে, অ্যাপ ডেভেলপমেন্ট হতে পারে। শিখে তুমি কাজ করা স্টার্ট করে দাও। বাংলাদেশে এরকম অনেক ছোটখাটো কোম্পানি আছে যারা রিমোটলি কাজ করার সুযোগ দেয়। এই কোম্পানি কিভাবে খুঁজে বের করতে হবে, বের করার অনেক ভালো উপায় হইতেছে লিঙ্কডইন এর মাধ্যমে কথাটা বলে এবং তোমার পোর্টফোলিও শোকেস করে তুমি ফেনীতে বসে বাংলাদেশের যেকোনো প্রান্তের অথবা বাংলাদেশের বাইরে, আমরা প্রোগ্রামিং হিরোতে যে জিনিসটা দেখছি যে আমাদের একটা মেজরিটি সংখ্যক অলমোস্ট 40% এর মতো স্টুডেন্ট আছে যারা বাংলাদেশে বসে দেশের বাইরে কোনো একটা ছোটখাটো কোম্পানিতে হইলেও সে ইন্টার্নশিপ করে বা ওই কোম্পানির জন্য কাজ কাম করে। সে বাংলাদেশে বসে সে হয়তো বা স্টুডেন্ট এবং সে ওই কাজগুলো হয়তো বা সন্ধ্যার পরে করে। সো তুমি ইউনিভার্সিটিতে থাকা অবস্থায় তুমি যদি ইন্ডাস্ট্রিতে কাজ করা শুরু করে দিতে পারো এবং যত ইন্ডাস্ট্রিতে ঢুকতে 2 বছর পরে ইন্ডাস্ট্রিতে ঢুকতে যাও তখন কম্পিটিশন আরো বেশি হায়ার থাকবে। কিন্তু যদি তুমি আগে থেকে কাজ করা স্টার্ট করে দাও এবং মোটামুটি তোমার কম বেশি একটা এক্সপেরিয়েন্স তৈরি হয়ে যায়, তখন পরবর্তীতে যে ঘটনাটা ঘটবে যে তোমার ওই কম্পিটিশন কিছুটা হলেও কম হবে এবং 2 বছরের ভিতরে তোমার পড়াশোনা শেষ হয়ে যাবে। এন্ড দেন তুমি হয়তো বাংলাদেশের ভিতরে বেটার একটা কোম্পানিতে যাবা এবং সেখানে যে তুমি কিন্তু বলতে পারবা যে আমি কিন্তু আর শুধুমাত্র ফ্রেশার না, আমার সাথে মোটামুটি আমি 2 বছরে পার্ট টাইম কাজ করছি বা কন্ট্রাকচুয়াল জায়গাতে কাজ করছি, সেটার এক্সপেরিয়েন্স আছে। সো ন্যাচারালি কিন্তু তুমি কম্পিটিশনে অন্যদের থেকে অনেক বেশি আগায় থাকতে পারো। আশা করি বুঝতে পারছি। আচ্ছা, এবং এই সুযোগটা কিন্তু কম্পিউটার সায়েন্সের জন্য খুব ভালো একটা জিনিস। কারণ অন্যান্য সাবজেক্টে কিন্তু এই সুযোগ পাওয়া একটু জটিল। কারণ তুমি যদি কোনো একজন সিভিল ইঞ্জিনিয়ারের দিকে তাকাও বা যারা ট্রিপলিতে পড়ে, তুমি তাদেরকে কিন্তু এরকম দেখবে না যে ও পড়তে, পড়তে দেখা যাচ্ছে যে একটা চাকরি-বাকরি করার সুযোগ পায় বা এই টাইপের একটা জিনিস হয়। আর কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে এটা একটা খুবই চমৎকার জিনিস যে তুমি ইউনিভার্সিটিতে থাকা অবস্থাতেও ইনফেক্ট ইউনিভার্সিটির আগে থেকে অনেকে টাকা-পয়সা ইনকাম করা বা হচ্ছে চাকরি-বাকরি বা বিভিন্ন জায়গাতে কাজকাম করা শুরু করে দেয়। এবং সেই সুযোগটা যেহেতু আছে তুমি যদি এটা কাজে লাগাইতে পারো এটা তোমার লং টার্ম এর জন্য খুবই ভালো একটা বিষয় হবে। যাই হোক, হ্যাঁ, এরপরে আর কেউ কোনো প্রশ্ন করতে চাও? আচ্ছা। আরেকটা কোয়েশ্চেন আছে? হ্যাঁ। আমার প্রশ্নটা ছিল আহ, দেশে বা দেশের বাইরে তো বর্তমানে রিমোট জব ফাইন্ড আউট করা একটু টাফ রয়েছে। কিন্তু এই জায়গাটা হচ্ছে কি আমরা কিভাবে দেশে বা দেশের বাইরে রিমোট জব ফাইন্ড আউট করতে পারি খুব সহজে। আর হচ্ছে গিয়ে রিমোট জব ফাইন্ড আউট করার জন্য হচ্ছে গিয়ে দেখা যাচ্ছে অনেক সময় বিভিন্ন সফট স্কিলের প্রয়োজন হয় টেকনিক্যাল ছাড়াও। তো এখানে কি ধরনের সফট স্কিল অ্যাকচুয়ালি প্রয়োজন হয় একটু যদি বিস্তারিত সফট স্কিলের আসলে ওরকম বিশেষ কোনো প্রয়োজনীয়তা নাই। এটা তোমরা তোমাদের মাথার ভিতরে নতুন একটা জিনিস ঢুকাইছে কেউ। Facebook এর ভিতরে অনেক ভিডিওতে বলে যে অনেক ফাটাফাটি করে কথা বলতে হবে, অনেক ভালো প্রেজেন্টেশন থাকতে হবে, এটা সেটা বিভিন্ন জিনিসপত্র। আমার কাছে মনে হয় যে এগুলো খুবই অমূলক হুজুম-বাজুম কথাবার্তা। তুমি ভাই ডেভেলপার, তুমি কোড করতে পারবা। এটা হইতেছে সহজ জিনিস। আর তুমি যেটা কোড করছো সেটা তুমি এক্সপ্লেইন করতে পারবা অন্য মানুষকে। এখন তুমি কি কথা বলতে পারো না? এখন তুমি যদি অন্য একটা মানুষকে কোড এক্সপ্লেইন করতে না পারো, বুঝাইতে না পারো, তার মানে তো তুমি কথাই বলতে পারো না। তো এখন তাহলে তোমাকে কথা বলা শেখাইতে হবে। তো কথা বলা শেখানো আর কমিউনিকেশন তো ডিফারেন্ট জিনিস। সো কমিউনিকেশন কম বেশি আমরা সবাই জানি। কিন্তু দেশের বাইরে কাজ করতে গেলে আরেকটা জিনিস খুবই বড় প্রয়োজন হয় সেটা হচ্ছে ইংরেজিতে কথা বলতে পারা। এখন ইংলিশ স্পিকিং এর যে বিষয়টা সেটা তুমি প্র্যাকটিস করতে পারো। এটা প্র্যাকটিস ছাড়া তো এটার আর কোনো রাস্তা নাই। এটা তো ধরো মুখস্থ করে বা ইটি করে তুমি এটা সমস্যার সমাধান করতে পারবে না। তোমাকে এটা অহরহ প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করার জন্য এখন অনেকগুলো ইন্টারনেটে ফ্রি টুল পাওয়া যায় বা তুমি ChatGPT যে সম্ভবত প্রিমিয়াম সাবস্ক্রিপশন থাকলে তোমার ওই যে করা যায়। ChatGPT এর সাথেও প্র্যাকটিস করা যায় কনভারসেশন। ফ্রি তেও হয়তোবা কিছুটা করা যায়। ট্রাই করে দেখতে পারো। সো
একটা জিনিসই শুধুমাত্র প্রয়োজন, সেটা হচ্ছে ইংরেজিতে কথাবার্তা বলতে পারো। এন্ড সেটা তুমি ওভার এন্ড ওভার যদি প্র্যাকটিস করো, ইনফ্যাক্ট তুমি দেশের ভিতরেও কোনো একটা কোম্পানিতে যদি কাজ করতে চাও, সেখানেও তোমার ইংরেজিতে কথা বলতে পারলে তোমাকে একটু আলাদাভাবে প্রায়োরিটি দিবে। কারণ দেশের ভিতরের কোম্পানিগুলো কিন্তু আল্টিমেটলি তোমার ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের জন্য কাজ করে বা বিদেশি ক্লায়েন্টের জন্য কাজ করে। সো আল্টিমেটলি ওই ক্লায়েন্টের সাথে যখন তুমি কোনো একটা প্রজেক্টের মিটিং এ বসবা, তখন তোমার ইংরেজিতে কথা বলতে হবে। সো ওইটা তোমার প্রয়োজন। সো এটা ছাড়া আদার সফট স্কিল নিয়ে অত বেশি চিন্তা ভাবনা করার কিছু নাই। এই যে মানুষজন বলে লিডারশিপ স্কিল থাকতে হবে, এটা থাকতে হবে, সেটাও থাকতে হবে। লিডারশিপ স্কিল অবশ্যই প্রয়োজন। সেটা আমার কাছে মনে হয় যে তুমি আগে একটা কোম্পানিতে ঢুকো ভাই। ঢুকে কাজকামগুলো করো। লিডারশিপ স্কিলের কথা বা ওনারশিপ এটা সেটা যেগুলো বলে, এগুলো বলার পিছনে একটা ছোট্ট কারণ আছে। কারণ জাতিগতভাবে আমাদের একটা সমস্যা আছে। আমাদের কমিটমেন্টের সিরিয়াস ইস্যু আছে। আমরা কোনো একটা কোম্পানিতে গেলে ঠিকঠাক মতো কাজ কাম ডেলিভার করতে চাই না। আমাদের কাজের ব্যাপারে সিরিয়াস সেন্স থাকে না। এবং আমরা যখন যে সময় যে জিনিসটা ডেলিভার করার কথা সেটা আমরা করি না। এখন এটা তো ভাই বেসিক প্রবলেম। এটা তো ওই লিডারশিপের সাথে কোনো কানেকশন নাই। লিডারশিপ আর ওনারশিপ বা যেগুলো যেটা মিন করে, এটা অনেক হায়ার লেভেলের একটা জিনিস। মানে তুমি ধরো তোমাকে একটা কাজ দিছে। তুমি সেই কাজটা বলছো যে আমি ৩ দিন পরে দিব। ৩ দিন পরে তুমি সেই কাজটা দেও নাই। এটা তো খুবই বেসিক একটা জিনিস। ধরো ইউনিভার্সিটিতে তোমাকে একটা অ্যাসাইনমেন্ট দিচ্ছে, স্যার বলতেছে যে এটা ৩ দিন পরে সাবমিট করতে হবে। তুমি ৪ দিনের দিন এসে বলতেছো, স্যার আমি তো এখন সময় করতে পারি নাই, আমার এই সমস্যা ছিল, সেই সমস্যা ছিল, আমরা ২টা দিন টাইম বাড়াই দেয়। এটা তো মানে বেসিক হিউম্যান প্রবলেম যে তুমি আগে থেকে প্ল্যান করো না। এটা তো মানুষ হিসেবে তোমার একটা ব্যর্থতা। সো এটা কোনো ট্রেনিং দিয়ে সলভ হবে না। এটা ধরো আহ, যে কোনো ট্রেনিংই করো বা যেটাই করো, এটা দিয়ে তোমার সমস্যার সমাধান হবে না। এই সমস্যা তোমার নিজেকে সমাধান করতে হবে। সো সফট স্কিলের বিষয়টা গেল। এখন আসি যে রিমোট জব। রিমোট জবের ক্ষেত্রে এখানে একটা জিনিস বুঝতে হবে যে তুমি কোন ধরনের রিমোট জবে তুমি অ্যাপ্লাই করতেছো। রিমোট জবের ক্ষেত্রে তুমি যেটা করতে পারো, একদম ছোট কোম্পানি খুঁজে বের করার বেশ ভালো কিছু উপায় হচ্ছে অ্যাঞ্জেল লিস্ট নামে একটা ওয়েবসাইট আছে, যেটার এখন নতুন একটা নাম দিচ্ছে সম্ভবত। অ্যাঞ্জেল লিস্ট লিখে সার্চ দিতে পারো। তো অথবা প্রোডাক্ট হান্ট নামে একটা জিনিস আছে, হয়তো বা নাম শুনে থাকতে পারো। তো এই দুই জায়গাতে নতুন নতুন যত ইন্টারন্যাশনাল টেকনোলজি স্টার্টআপ আছে, তাদের বিভিন্ন প্রোডাক্টের শোকেস গুলো করে বা তাদের পুরো মানে কোম্পানির একটা প্রোফাইল থাকে। তো তুমি সেখানে যে যেটা করতে পারো, যে কোম্পানিতে মাত্র ৪ থেকে ৫ জনের মতো মানুষ কাজ করে, একদম ছোট কোম্পানি, সেগুলোকে তুমি ফাইন্ড আউট করবা। সেগুলোর যে ফাউন্ডার বা সিটিও বা যারা আছে, ডেভেলপার আছে, তাদের সাথে তুমি লিঙ্কডইনে কমিউনিকেট করার চেষ্টা করবা। এবং এই কমিউনিকেশন মানে হচ্ছে মিনিমাম ১০০টা কোম্পানিতে তোমার কথা বলতে হবে। তুমি যদি ১০০টা কোম্পানিতে কথা বলার পরে আমাকে বলো ভাই চাকরি নাই, তাইলে আমি তোমার সাথে বসতে ইন্টারেস্টেড। কিন্তু তুমি যদি বলো যে ভাই আমি ২-৩ জায়গায় মাঝে মধ্যে এপ্লাই করি কিন্তু রেসপন্স পাই না, এইটার কোনো মানে নাই আরকি। ভিত্তি নাই। কারণ হচ্ছে পুরা পৃথিবীটা অনেক বেশি কম্পিটিটিভ। সো তোমার চেষ্টার জায়গাটাতে কমতি রাখা যাবে না। এবং মানে মার্কেটে একটা ন্যারেটিভ সবসময় তৈরি হয়। ওই যে অটো রিকশার কথা বলতেছিলাম। অটো রিকশা এখন একটা নরমালাইজ হয়ে যাবে। তুমি ২ বছর ৩ বছর পরে দেখবা যে বাংলাদেশ অটো রিকশা আইন চলে আসছে। যে অটো রিকশা কিভাবে বানাইতে হবে, কত ভোল্টের ব্যাটারি লাগাইতে হবে, কি ধরনের ব্রেকিং সিস্টেম লাগাইতে হবে। সো তার মানে তুমি ওই চিন্তা ভাবনার ভিতরে ঢুকলে হবে না। মানুষজন চারপাশে বলতে থাকবে যে রিমোট জবে তো এখন অনেক ক্রাইসিস চলতেছে, এবং তুমি যদি ওইটা মেনে নিয়ে বসে থাকো, তাহলে তো তুমি ধরো বিপদে পড়লা। তুমি তোমার নিজের মতো করে চেষ্টা করে দেখো। মিনিমাম ১-১৫০ মানুষের সাথে কথা বলো। কথা বলার পরে তুমি দেখো যে কি অবস্থা, এবং ১-১৫০ মানুষের সাথে যখন কথা বলবা, অবশ্যই ১০০ মানুষের সাথে একই রকম ভাবে কথা বলবা না। ১ম ১০ জন মানুষের সাথে একরকম অ্যাপ্রোচ করবা, পরের ১০ জনকে আরেক রকম ভাবে অ্যাপ্রোচ করবা। কার সাথে কিভাবে অ্যাপ্রোচ করবা, এটা ChatGPT র সাথে কথা বলতে পারো। তুমি বলতে পারো যে আমি এই ১ম ১০ জনকে এইভাবে মেসেজ দিয়েছিলাম, এইভাবে বোঝানোর চেষ্টা করছি, তারা বুঝে নাই। পরবর্তীতে এখন আমি অন্য ১০ জনকে রিচ আউট করতে চাই। তাদের কোম্পানির ক্যাটেগরিটা এটা। তারা ওই দেশে থাকে, ওই দেশের মানুষজনকে আমি কিভাবে কনভিন্স করতে পারি। সো ও তোমাকে মেসেজের ধরনটা চেঞ্জ করে দিবে, বা তোমার কমিউনিকেশনের জায়গাটাতে বা তুমি তাকে কিভাবে অ্যাপ্রোচ করবা সেই জিনিসটাই পুরো চেঞ্জ করে দিবে। সো ডিফারেন্ট জিনিস যদি তুমি ট্রাই আউট করে মোটামুটি ১০০ জনের সাথে কমিউনিকেট করার চেষ্টা করো, তখন তুমি মোটামুটি বুঝতে পারবা যে এই জিনিসটা তোমার জন্য কাজ করতেছে কি করতেছে না। এবং তুমি রিমোট যে জায়গা, রিমোট গুলোতে তুমি দেশের বাইরে চেষ্টা করলা, দেশের ভিতরেও ছোটখাটো কোম্পানি আছে যারা ৫ জন ১০ জন মিলে মার্কেট প্লেস গুলোতে কাজ করে, আপওয়ার্ক, ফাইবার বা এই টাইপের জায়গাতে কাজ করে। সো খুব সহজ উপায় হচ্ছে, ধরো তুমি মানস্টার ডেভেলপার, তুমি জাভাস্ক্রিপ্টে খুবই ভালো। এখন মার্কেট প্লেসের একটা কোম্পানি তুমি খুঁজে বের করলা, যে কোম্পানিটা হয়তো বা ৫ জন ৭ জন মিলে কাজ করে, কিন্তু ওরা অড প্রেসে কাজ করে। তুমি ওই কোম্পানির ফাউন্ডারকে লিঙ্কডইনে রিচ আউট করে তুমি তাকে বলো যে ভাই আমি তো খেয়াল করছি আপনারা শুধু অড প্রেসে কাজ করেন,
কিন্তু আমি তো মাইনাসটাকেও কাজ করি। আপনি কি মার্কেট প্লেস থেকে একটা মাইনাসটাকে ছোট একটা প্রজেক্ট নিবেন কিনা? নিয়ে আমাকে প্রজেক্টটা দেন, দেখেন আমি ডেলিভারি করতে পারি। আমি যদি ডেলিভারি করতে পারি তাইলে আমাকে চাকরিটা দিয়েন, অথবা না দিলে নাই, কোনো সমস্যা নেই। তারপরে তুমি তার কাজটা ডেলিভার করে দাও। কাজটা ডেলিভার করে দিলে তো সে তোমাকে হায়ার না করার আমি তো কোনো কারণ দেখি না আরকি। সো তোমাকে ডিফারেন্ট জিনিস চিন্তা করতে হবে। এই যে ধরো আমি তোমাকে এখন যেটার কথা বললাম, এটা ধরো আমার মাথায় আগে থেকে ছিল না। তো এখন কথা বলতে এই জিনিসটা আসছে। তো কথা বলতে এই জিনিসটা কখন আসে? যখন তুমি অনেক বেশি কোয়েশ্চেন করতে থাকো, চারদিকে ইনফরমেশন ঘাটাঘাটি করতে থাকো। তখন তুমি ডট গুলো মিলাইতে পারো। ধরো আমি শুরুতে এসে তোমাদেরকে অশ্বমের একটা গল্প বলছি। এখন আমি তো প্রিপারেশন নিয়ে আসি নাই যে অশ্বমের গল্প আজকে তোমাদেরকে বলবো। কিন্তু তোমার যদি ইনটেনশনটা থাকে যে আমার একটা জায়গায় আমি যাচ্ছি, এই কাজটা আমাকে করতে হবে এবং সেটা আমার ভালো মতো করতে হবে, তখন উপরওয়ালার রহমতে দেখা যাবে যে তোমার মাথা ওইভাবে ওই রাস্তাগুলো দেখতে থাকবে। এবং সেটার ব্যাপারে তোমার খুবই ফোকাস একটা জিনিস থাকতে হবে। তোমার মাথাটার ভিতরে ওই জিনিসটা চলতে থাকবে। তো ধরো আমি আসার আগ পর্যন্ত গাড়ির ভিতরে বসে চিন্তা করতেছিলাম কি বলা যায়, কি বলা যায়, কি বলা যায়, কি নিয়ে কথা বলা যায়। কোনো আইডিয়া বের হয় নাই। সিঁড়িতে যখন উঠছি, আবার যখন নিচে নামছি, অসময়ে গেছি, তখন মাথায় আসছে যে না, এই জিনিসটা হয়তো বা বলা যেতে পারে। সো এইভাবেই জিনিসপত্র কাজ করে। সবসময় তুমি একদম সিলেবাসের ভিতরে, যেমন তোমাদের আর একটা কমন ট্রেন্ড আছে, সেটা হচ্ছে যে অনেক পরীক্ষা, ইউনিভার্সিটিতে পরীক্ষার কারণে আমি আর কিছুই করতে পারতেছি না বা দিন দুনিয়া। কিন্তু আমি যদি এখন জিজ্ঞাসা করি যে পরীক্ষাতে তোমার রেজাল্টের কি অবস্থা, পরীক্ষা যাতে দিচ্ছ সেটা বুঝছো কিনা বা না বুঝছো কিনা, তুমি মেজরিটি স্টুডেন্ট ধরো এটার উত্তর তুমি প্রপারলি দিতে পারবে না। কারণ তুমি সারা বছর ধরে পড়াশোনা করো নাই, তুমি এক সপ্তাহ আগে এসে বা 2 দিন 3 দিন আগে এসে তোমার মাথার ভিতরে হঠাৎ আসছে যে পরীক্ষা, এখন তোমাকে পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে হবে। তো একটা সহজ জিনিস হচ্ছে, তুমি ইউনিভার্সিটিতে যে পরীক্ষাটা দাও সেটার একটা সিলেবাস থাকে। কিন্তু তুমি যখন চাকরি বাকরির পরীক্ষা দিতে যাবে সেটা কোনো সিলেবাস থাকবে না। কোন কোম্পানিকে তোমাকে বলে দিবে যে এই 10টা চ্যাপ্টার দিয়ে দিলাম, এই 10টা চ্যাপ্টারের উপরে তোমার ইন্টারভিউ হবে। এটা কি বলবে তোমাকে কেউ? তো রিয়েল লাইফে প্রত্যেকদিন পরীক্ষা হয় এবং সেই পরীক্ষার কোনো সিলেবাস থাকে না। তো ওই পরীক্ষা তুমি কিভাবে দিবা? সুতরাং তোমাকে রেগুলার যে পরীক্ষাগুলোতে সিলেবাস আছে, এই পরীক্ষাগুলো খুবই সহজ পরীক্ষা। এটা চিন্তা ভাবনা করে তোমাকে আগাইতে হবে। আদারওয়াইজ তুমি পরে যেয়ে বিপদের মধ্যে পড়বা। আচ্ছা, ওই শেষে কেউ হাত তুলছিল, দেখি। আচ্ছা, একটু মাইকটা দাও ভাইয়া। ওর কাছে একটু মাইকটা, ওই যে এক আপু ই করছে। হুম। ওই যে সুইচটা দিয়ে নিতে হবে। As a junior developer হিসাবে আমাদের কোন জিনিসটা করা উচিত and আমার ওয়েব ডেভেলপমেন্ট শিখে আমরা ফ্রিল্যান্সিং এ বেশি কাজ করতে পারবো নাকি সে কোম্পানি সফটওয়্যার করতে পারছি, কোথায় আমাদের অপরচুনিটিটা ভালো? আচ্ছা, কোড ডেভেলপার হিসেবে আসলে কোন মিস্টেক অ্যাভয়েড করা উচিত? ফার্স্ট থিং ফার্স্ট হচ্ছে কোড কপি পেস্ট করা যাবে না। যে কোনো জায়গা থেকে কোড নিজে বুঝতে হবে, বুঝে নিজের মতো করে কোড লেখার চেষ্টা করতে হবে। এই জিনিসটা যদি করা যায় তাহলে খুবই ভালো হয়। এবং যত বেশি প্র্যাকটিস করা যায়, সিমিলার জিনিস অনেক সময় যেটা হয় যে একটা জিনিস তুমি হয়তো বা 3 মাস আগে শিখছো, এখন ভুলে গেছো, বাট সেটা তুমি ওভার এন্ড ওভার যদি প্র্যাকটিস করতে থাকো তখন তোমার জন্য সুবিধা হবে। তো এই একটা জিনিস মাথায় রাখলেই হবে যে কপি পেস্ট করা যাবে না আরকি। এটাই মানে অন এন্ড অনলি থিং, যেটা যদি তুমি ফলো করতে পারো তোমার লাইফে অনেক হেল্প হবে। আর দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে শেষের কোশ্চেনটা কি জানি ছিল? ও আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, ওয়েব ডেভেলপমেন্ট শিখে ফ্রিল্যান্সিং নাকি অ্যাকচুয়াল জব, এটার অ্যান্সার আসলে পার্সন টু পার্সন ভ্যারি করে। পার্সন টু পার্সন যে কারণে ভ্যারি করে, ফ্রিল্যান্সিং এ আসলে কি হয় যে আমি নিজে একটা মুদি দোকান খুলছি এবং আমি সেখানে কাস্টমারদেরকে অ্যাট্রাক্ট করার চেষ্টা করি এবং তাকে আমাকে বুঝিয়ে বেচতে হয়। এখন যার এই বেচা কেনার স্কিল আছে, যে মানুষজনকে কনভিন্স করতে পারে বা যার ওই ইন্টেনশনটা আছে, তখন সে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে অনেক ভালো করতে পারে। এখন অনেকেই দেখা যায় যে টেকনিক্যাল স্কিল অনেক ভালো না, কিন্তু সে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে অনেক ভালো করে। কারণটা হচ্ছে তার কথা বলার স্টাইল, সে মানুষজনকে কনভিন্স করার বিষয়, এগুলোতে সে অনেক ভালো। তো তখন সে দেখা যায় যে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে অনেক ভালো করে। কিন্তু কোনো একটা মানুষ যার টেকনিক্যাল স্কিল অনেক ভালো, কিন্তু সে মানুষজনকে অত বেশি কনভিন্স করতে পারে না,
বা ভালো একটা প্রপোজাল বা একটা বিডিং লেটার বা একটা মেসেজ সে যে ক্লায়েন্টকে লিখবে সেটা পারে না, তখন কিন্তু তার জন্য আসলে ফ্রিল্যান্সিং অনেক বেশি টাফ হয়ে যায়। যদিও বিডিং লেটার বা এই টাইপের জিনিসপত্র কিভাবে লিখতে হয় বা কি ঘটনা সেটা শেখা যায়, এখন সেটা শিখে যদি কেউ করতে পারে তাহলে অবশ্যই খুবই ভালো জিনিস। বাট ওখানে সাকসেস হওয়ার প্রবাবিলিটি অনেক অনেক আমার কাছে মনে হয় যে লো। কারণটা হচ্ছে জাতিগতভাবে আমাদের বেসিক কিছু প্রবলেম আছে। তার মধ্যে আমাদের কমিটমেন্ট ইস্যু আছে, কমিউনিকেশন ইস্যু আছে। আমরা মানুষজনকে অনেক বেশি ঠকাইতে পছন্দ করি, বুজুং-বাজুং বুঝাইতে পছন্দ করি। সো মার্কেট প্লেসে যে এই টাইপের ঘটনা অনেক বেশি ঘটে। সো ন্যাচারালি যেটা হয় যে ওই জায়গায় ভালো কাজ পাওয়া বা ফিউচারের সামনের দিকে আগানো অনেক বেশি টাফ হয়ে যায়। তো সেই জায়গাটাতে অফলাইনে কোনো একটা চাকরি-বাকরি পাওয়া মাচ মোর ইজিয়ার। কারণ শুরুতে ইন্টারভিউটা পাওয়াটা হয়তোবা অনেক বেশি ডিফিকাল্ট হয়। কিন্তু একবার যদি ইন্টারভিউটা পেয়ে যাওয়া যায়, অ্যান্ড ইন্টারভিউতে যেয়ে যদি আমি মোটামুটি ভালো মতো বুঝাইতে পারি বা এক্সপ্লেইন করতে পারি, আমার কিন্তু চাকরিটা হয়ে গেল। বাট ফ্রিল্যান্সিং এ কি হয় যে একটা প্রজেক্ট শেষ হয়ে গেল, আমাকে পরের প্রজেক্টের জন্য আবার চিন্তা করতে হয়। যে পরের প্রজেক্টের প্রপোজাল দিতে হবে, পরের প্রজেক্টে মানুষকে অ্যাট্রাক্ট করার চেষ্টা করতে হবে। সো ওইটা আমার কাছে মনে হয় যে বেস্ট চ্যালেঞ্জিং। এখন যার জন্য যেটা সুইটেবল মনে হয় সে সেভাবে কাজ করতে পারে। এটার মানে ডিরেক্ট কোনো রকম অ্যান্সার নাই আরকি। আশা করি অ্যান্সার হইছে। আচ্ছা, নেক্সট। হুম, ভাই আমরা যদি সাইবার সিকিউরিটিতে যদি ক্যারিয়ার ডেভেলপমেন্ট করতে চাই, এক্ষেত্রে কম্পিটিটিভ প্রোগ্রামিং কতটা হেল্পফুল? আর বাংলাদেশ সংক্রান্ত যদি মার্কেট প্লেসে সাইবার সিকিউরিটি ডিমান্ডটা কেমন? এক্ষেত্রে এআই কি কোনো প্রভাব ফেলতে পারে কিনা? আচ্ছা। আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে বসো, বসো। প্রবলেম সলভিং টা মানে এই কোয়েশ্চেনটা হচ্ছে এরকম যে আমি স্বরবর্ণ বা ব্যঞ্জনবর্ণ শেখা বাদে আমি কি কোনো একটা বাংলা বাক্য রচনা করতে পারবো কিনা? তোমাকে তো প্রবলেম সলভিং টা শিখতে পারলে অবশ্যই অবশ্যই ভালো। যেমন তুমি দেখবে যে অনেক বিদেশি বাংলাদেশে থাকে যারা বাংলায় কথা বলতে পারে। কিন্তু তুমি যদি তাকে এখন বলো যে আপনি স্বরবর্ণগুলো লিখে দেন, আমাকে ব্যঞ্জন বর্ণগুলো লিখে দেন, ও লিখতে পারবে না। কিন্তু সে কিন্তু বাংলায় কথা বলতে পারে। তো অনেকেই ওয়েব ডেভেলপার হয়ে যায় বা হয়তোবা সে অ্যাপ ডেভেলপার হয়ে গেছে বা জিনিসপত্র বানাইতে পারে। কিন্তু তার কম্পিউটার সায়েন্সের ফান্ডামেন্টাল যেগুলো ডেটা স্ট্রাকচার বা অ্যালগরিদম সেটা নলেজটা তার কাছে নাই। এখন যেই পার্সনটা ওই যে ধরো যেই বিদেশি ভদ্রলোক বাংলায় কথা বলতে পারে, তারা যদি এখন তুমি বলো যে রবীন্দ্রনাথের মতো একটা সাহিত্য রচনা করে দেন, সে কিন্তু পারবে না। কারণ তার ভিতরে ওই চিন্তা ভাবনা ক্রিয়েটিভিটিটা তৈরি হয় নাই বা তৈরি হইতে হইলেও অনেক বছর ধরে তারা সাধনা করতে হবে, 10-15 বছর মিনিমাম সাধনা করতে হবে। কিন্তু যেই পার্সনটা হয়তো বা স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ বুঝে, বাংলা ব্যাকরণ বুঝে, তারা যদি বলো যে একটা সাহিত্য রচনা করে দেন, দের ইজ এ হায়ার চান্স যে সে হয়তোবা কিছু না কিছু একটা লিখতে পারবে। এখন সেটা ভালো হবে না খারাপ হবে সেটা পরের বিষয়, বাট কিছু না কিছু সে হয়তোবা লিখতে পারবে। সো প্রোগ্রামিংটা বা প্রবলেম সলভিং শিখতে পারাটা বা ওইটা অ্যাটলিস্ট রিজনেবল স্টেট পর্যন্ত, যেমন তুমি খুব সহজভাবে তুমি চ্যাটজিপিটির কাছে যে বলতে পারো যে আমি সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ার হইতে চাই, সো আমার কি ধরনের প্রবলেম সলভ করা উচিত, বা আমি লিড কোডের ভিতরে কি ধরনের প্রবলেম সলভ করবো, বা হ্যাকার র্যাঙ্কে কি ধরনের প্রবলেম সলভ করবো। ও তোমাকে ডিরেক্টলি লিস্ট দিয়ে দিবে যে এই টাইপের প্রবলেম গুলো তুমি সলভ করো, সেগুলো তুমি তোমার মতো করে সলভ করতে থাকলা, তখন তোমার জন্য ভালো। এখন সাইবার সিকিউরিটির বিষয়টা অনেকটা এরকম যে ধরো একটা বাসায় কতগুলা এন্ট্রি গেট আছে, এক্সিট গেট আছে, সেটা না জেনেই তুমি ওই বাসায় ধরো দারোয়ানের চাকরি নিয়ে ফেলছো। তো সাইবার সিকিউরিটি আসলে কি? সিকিউরিটি গার্ডের মতো একটা জিনিস। তো কোনো একটা সফটওয়্যার বা একটা অ্যাপ্লিকেশন আছে, সেটা মেক শিওর করবে যে এটা সিকিউরিটিটা ঠিকঠাক মতো আছে কিনা, বা কোনো ধরনের অ্যাটাক বা ম্যালওয়্যার বা ভাইরাস বা এই টাইপের জিনিসপত্র যাতে এটাকে করতে না হয়। এখন তুমি হয়তো বা জানোই না যে একটা সফটওয়্যার কিভাবে কাজ করে, একটা ওয়েব অ্যাপ্লিকেশন কিভাবে কাজ করে, এটার কোন কোন জায়গাটাতে লুপহোল থাকতে পারে বা কোথায় কি ধরনের সমস্যা হতে পারে। তারপরে তুমি দেখা গেল যে কিছু টুল চালাইতে পারো বা কিছু প্রসেস তুমি শিখে গেছো, এন্ড দেন তুমি সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতে চাচ্ছ, তোমার কিন্তু সাকসেসফুল হওয়ার প্রবাবিলিটি অনেকখানি কমে যাবে। রেজার আমি যদি তোমার জায়গায় থাকতাম, আমি হয়তো বা যেটা চিন্তা করতাম যে মিনিমাম 6 মাসের মতো সময় আমি প্রবলেম সলভিং এর পিছনে টাইম স্পেন্ড করতাম। আরো 1 বছরের মতো সময় কোন একটা জায়গাতে আইদার ওয়েব ডেভেলপমেন্ট, অ্যাপ ডেভেলপমেন্ট বা এই টাইপের একটা জায়গাতে আমি 1 বছরের মতো প্র্যাকটিক্যালি কাজ করার চেষ্টা করতাম। প্র্যাকটিক্যালি কাজ করার পরে আমি বোঝার চেষ্টা করতাম যে পুরো ওয়েব ডেভেলপমেন্ট ইকোসিস্টেমটা কেমনে কাজ করে, একটা এপিআই তে কি ধরনের এন্ড পয়েন্ট তৈরি হয়, বা এপিআই তে যখন আমি কোনো ধরনের একটা ডেটা রিকোয়েস্ট করি সেখানে অথেন্টিকেশন অথরাইজেশন কিভাবে কাজ করে, বা এপিআই সিকিউরিটি সিস্টেম কিভাবে ম্যানেজ হয়, সবকিছু আমি নিজে হ্যান্ডস অন, যদিও পুরো জিনিসটা তো একবারে দেখা সম্ভব না, কিন্তু আমি অ্যাটলিস্ট একটা ধারণা রাখলাম, বেসিক ধারণা রাখলাম। এন্ড দেন আমি তারপরে চিন্তা করলাম আচ্ছা ঠিক আছে আমি সাইবার সিকিউরিটিতে যাবো। কারণ
একদম ফ্রেশার সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ার কোম্পানিগুলো একটু কম হায়ার করে। করলেও আবার যেটা হয় যে ওই পার্সনটা হয়তো বা প্রিভিয়াসলি ওই যে বিভিন্ন ধরনের ইন্টারন্যাশনাল বাগ বাউন্টি প্রোগ্রাম বা এই টাইপের যেগুলো কন্টেস্ট, বেশ কিছু সাইটই তো আছে যেখানে ধরো তুমি অন্য একটা ওয়েবসাইটের জন্য কোনো একটা ইস্যু যদি ধরে দিতে পারো, তখন তোমাকে একটা রিওয়ার্ড বা এই টাইপের একটা প্রোফাইল দেয় বা ওই টাইপের একটা জিনিস তৈরি হয়। এখন সেটা যদি তোমার আগে থেকে ওরকম একটা ক্রেডিবিলিটি থাকে, তখন হয়তো বা ফ্রেশার হিসেবে চাকরি বাকরি পাওয়া যায়। কিন্তু ওই টাইপের জিনিসপত্র যদি তোমার না থাকে, ফ্রেশার হিসেবে সাইবার সিকিউরিটিতে যাওয়াটা বাংলাদেশের কন্টেক্সটে একটু ট্রিকি। আর ইন্টারন্যাশনালি যাওয়া মানে পসিবল ইম্পসিবল আসলে কোনো কিছুই না। কিন্তু বিষয়টা হচ্ছে ওই যে তোমাকে যে কোনো একটা জায়গাতে একটা ইকোসিস্টেম সম্পর্কে ধারণা থাকলে সাকসেসফুল হওয়ার প্রবাবিলিটিটা অনেকখানি বাড়ে। আর এআই এর কারণে মানে এআই তো আসলে সবগুলো জায়গার ভিতরে ইম্প্যাক্ট আছে। তোমাকে যেটা করতে হবে যে এআই কে ইউটিলাইজ করে কিভাবে তুমি তোমার কাজের এফিসিয়েন্সি বাড়াইতে পারো, সেটা যদি তুমি চিন্তা করতে পারো তাইলে বেটার। এখন এআই এর কারণে কিন্তু তুমি ধরো ChatGPT র কাছে যে জিজ্ঞাসা করতে পারো যে আমি যেকোনো একটা সাইটে কেমনে অ্যাটাক করতে পারি। আবার তুমি তার কাছে জিজ্ঞাসা করতে পারো যে এই সাইটে অ্যাটাক হইলে আমি সেটাকে কিভাবে বাঁচাইতে পারি। সো এআই কিন্তু বোথ এন্ডে তোমাকে কম্পিটিটর হিসেবে কাজ করতেছে। সো তোমার কাজ হইতেছে যে তুমি তোমার জায়গাটাকে এআই এর মাধ্যমে অনেক শক্তপোক্ত করে ফেলতে পারো কিনা। ঠিক আছে? আচ্ছা, আজকে মনে হয় লাস্ট একটা কোশ্চেন নিতে পারি। হ্যাঁ? আপনারা যে প্রোগ্রামটা করছেন, এই প্রোগ্রামটি একটা কাজ বা দুইটা প্রজেক্ট, এটা কি কোনোভাবে আরেকটু জিজ্ঞাসা করা যায়? যেমন আমাদের পদ্ধতি থেকে প্রয়োজনে কোনো ফিচার আউট করে বা যেমনি হোক, একটা আপনারা নির্দিষ্ট একটা টাইম দিয়ে দিবেন, তারপর একটা মানে রিকোয়ারমেন্ট দিয়ে দিবেন যে তোমরা এই ফিচারটা এড করে একটা আমাদের প্রজেক্ট বানাই দেখো। এটা কি মানে আমাদের যেরকম আপনার প্রোগ্রাম করেছে 15 দিনে, এরপরে দুইটা প্রজেক্ট, এটা দিয়ে আমরা একটু বাড়ানো যায় কিনা? আমাদের ক্লাবের সাথে একসাথে করি। আরো ভালো ধারণা নিতে পারি। এটাই একটা প্রশ্ন। আচ্ছা, ঠিক আছে। এটা একটা খুবই চমৎকার প্রপোজাল। একটা কাজ করতে পারি। আমাদের মেইন যেটা আছে ওই যে 15 দিনে যেটা অনলাইনে বুট ক্যাম্পের মতো হবে। সো সেখানে একটা কাজ এনশিওর করতে হবে। সেটা হচ্ছে মিনিমাম 80% মানুষকে এটা শেষ করতে হবে। এবং 80% মানুষ যদি প্রপারলি শেষ করে, সো 80% মানুষ শেষ করার পরে আমরা যেটা করতে পারি 15 দিন পরে তোমরা একটা প্রজেক্টের প্রপোজাল দিবা। যে ভাই আমরা 50 জন ছিলাম, সেই 50 জন থেকে আমি 10টা টিমে ভাগ হয়ে গেছি বা 5টা টিমে ভাগ হয়েছি। 5টা টিম 5টা প্রজেক্ট কমপ্লিট করবে। সো 5টা টিম যদি 5টা প্রজেক্ট কমপ্লিট করে, সেখান থেকে আমরা 3টা প্রজেক্টকে সিলেক্ট করে দিতে পারি এবং তাদের জন্য স্পেশাল গিফটের ব্যবস্থা করে দিতে পারি। এবং দরকার হলে তাদের জন্য আলাদাভাবে প্রোগ্রামিং হিরোর পক্ষ থেকে সার্টিফিকেট ইস্যু করে দিতে পারি। এবং তবে ওখানে কন্ডিশন একটাই, প্রজেক্টগুলো আমাদের টিম থেকে ভ্যালিডেট করে দিবে যে প্রজেক্টগুলো ঠিকঠাক মতো আছে কিনা। ক্ষেত্র বিশেষে কিছু প্রজেক্ট দেখে যদি টিমের সন্দেহ হয় যে এটাতে হেভিলি এআই ইউজ করছো, তখন তোমাদের ইন্টারভিউ হইতে পারে। সো ফাইনালি 3টা টিমকে আমরা সিলেক্ট করার চেষ্টা করবো এবং তাদেরকে যথাযথ সম্মানের ব্যবস্থা আমরা করে দিতে পারি। সো সেটা করা যাবে, কোনো সমস্যা নেই। কিন্তু কন্ডিশন একটাই, যে প্রথম যে 15 দিন আছে সেখানে 80% মানুষকে পুরো জিনিসটা শেষ করতে হবে। সো এটা যারা যারা তোমরা এটার ভিতরে ঢুকবা, এটা তোমার মোরাল রেসপন্সিবিলিটি যে তোমার বন্ধু বান্ধবী বা যেই আছে এখানে তাকে ধরে বেঁধে ক্লাসের ভিতরে যাতে নিয়ে আসা এবং সে যাতে এটা শেষ করে। তাইলেই শুধুমাত্র আমরা এই জিনিসটা করতে পারি। আচ্ছা, এখন আমরা যেহেতু শেষের দিকে চলে আসছি, আমি 3টা কোশ্চেন করতে পারি। তো 3টা কোশ্চেন যদি তোমরা অ্যান্সার দিতে পারো, তাহলে তোমাদের জন্য কিছু গিফট আছে। সো 3টা কোশ্চেন কি